হুম, দেখো তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা আমরা স্টার্ট করব। স্যার পাপড়িকে অ্যাড করুন। পাপড়ি জয়েন করতে এসছে? আচ্ছা, জাস্ট দেখিনি। আচ্ছা, সরি। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ পেন্ডিং লিস্ট দেখেনি? তারা একটু পেন্ডিংটা চেক করে নিই। কেউ নেই তো? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের যে বই, সেই বই আমি কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। বইয়ের পিডিএফটাই বার করেছি, তোমরাও প্যারালালি বইটা রাখো হাতের কাছে। তো সেই অনুযায়ী আমরা পর এগোবো। তো দেখো, আমি শুরুর আগেই বলি, দেখো এআই বিষয়টা আমরা আজকালকার দিনে সবাই আমরা অবগত আছি। এআই বিষয়টা কি, এআই কি জিনিস আমরা সবাই জানি। কিন্তু আমরা আজকে পড়বোটা, এই যে আমাদের সিলেবাসে যেটা আছে এআই, তো সেটার সঙ্গে বা আমরা যে এআই গুলো সম্পর্কে বুঝি সেটার সঙ্গে এর পার্থক্যটা কি? বিষয়টা হচ্ছে যে আমরা যেটা পড়বো, এআই কি জিনিস। আমাদের এখানে আগেই বলেছি, আমাদের এখানে 3টে ইউনিট আছে, কিন্তু এআই এর 3টে পার্ট আছে, ছোট ছোট 3টে পার্টে আছে। তো ফার্স্ট ইউনিট যেটা আছে এআই এর, অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে দেখো, মানে বইতে রয়েছে ইউনিট 3 বলে লেখা আছে। ইউনিট 3টাই হচ্ছে এআই এর ইউনিট, কিন্তু দেখা যাবে এআই চ্যাপ্টারটাকে 3টে পার্টে বিভক্ত করা। দেখি আবার কেউ জয়েন করতে এসছে। One minute. কেউ তো নেই। আচ্ছা, তো দেখো এই এআই চ্যাপ্টারটার মধ্যে যেটা আমরা বেসিক্যালি জানবো বা আমরা শিখতে চলেছি, যে এআই এর ফান্ডামেন্টালটা কি, অর্থাৎ এআই কি জিনিস, এআই কিভাবে তৈরি হয়, এআই এর সঙ্গে ইন জেনারেল যে বাকি যে হিউম্যান হিউম্যান ইন্টেলিজেন্স। দেখো এআই শব্দের মানেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই তো? এআই শব্দের মানে আমরা সকলেই জানি, এআই শব্দের মানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর আমরা যেটা আছে হিউম্যান ইন্টেলিজেন্স, তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ যেটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলছি, এর সঙ্গে আমাদের যে ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটা হিউম্যান ইন্টেলিজেন্স, তার মধ্যে পার্থক্য কি সেটাও আমরা জানবো। তো প্রথমেই দেখো আমাদের এই ফার্স্ট যে ইউনিটটা আজকে আমরা কমপ্লিট করবো, প্রথমে বলছি ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ইন্ট্রোডাকশনটা পড়বো, ডেফিনেশন পড়বো, এআই এর ডেফিনেশন এবং স্কোপ। স্কোপ মানে কি, এআই এর ডেফিনেশন অ্যান্ড স্কোপ। স্কোপ মানে কি, মানে এআই দ্বারা কি কি করা সম্ভব বা কি কি করতে পারি, সেগুলোই হচ্ছে তার অপরচুনিটিস বা স্কোপ। তারপরে হচ্ছে হিস্টোরিক্যাল ওভারভিউ অ্যান্ড কি মাইলস্টোনস, অর্থাৎ এআই কে কেন লঞ্চ করা হয়েছিল প্রিভিয়াসে, এবং তার ইন ফিউচার তার কি কি অ্যাচিভমেন্টস বা কি কি প্ল্যানিং আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর লাস্ট যেটা আমরা জানবো, ডিফারেন্সিয়েট এআই ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স, মানে সাধারণ মানুষের বুদ্ধিমত্তার সঙ্গে এআই এর বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যটা কি। এই তিনটেই হচ্ছে মেজর ফ্যাক্টর আমাদের এই ফার্স্ট ইউনিটটার মধ্যে আছে। এটা কিন্তু এআই এর ফার্স্ট ইউনিট। পেজ নাম্বার যদিও আমার কাছে নেই, তোমরা একটু বলে দাও তো পেজ নাম্বারটা কত এটা? 145। 145 ওকে, 140, 140, 145 145, ওকে, ঠিক আছে। তো দেখো এআই আমরা পড়তে এসেছি এআই, কিন্তু দেখো এআই এর শুরুতেই এই যে ছবিটা দিয়েছে, মানব মস্তিষ্কের ছবি দিয়ে বসে আছে। তা আমরা তো মানব মস্তিষ্ক নিয়ে পড়ছিই না। তো তাহলে বুঝতে হবে কি বেসিক্যালি এআই কি জিনিস। দেখো এই থিওরিটিক্যালি পড়তে গেলে তো আমরা পুরোটাই পড়তে পারি, কিন্তু আমি পড়ছিও তোমাদের জন্য প্রথমে, কিন্তু তবুও আমি বলছি যেটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। এই যে হিউম্যান বিংস এর যে আমাদের যে বুদ্ধিমত্তা, যে সায়েন্টিস্ট থেকে শুরু করে যত কিছুই বলো না কেন, যত কিছুই গবেষণা করো না কেন, বা গবেষণার কাজকর্মগুলো সবই আমাদের এসছে কি, আমাদের হিউম্যান বিংস থেকে, হিউম্যানের মস্তিষ্ক থেকে। সে যত আবিষ্কারই ধরো, মোটামুটি বিজ্ঞানীরা যত কিছুই আবিষ্কার করেছে, সেটা হতে পারে তোমার কম্পিউটার চিপ সিস্টেম থেকে, হতে পারে ইলেকট্রনিক থেকে শুরু হতে পারে, আমাদের হাতের কাছে যত গ্যাজেট থেকে শুরু করে, যত পার্টস থেকে শুরু করে, কোনো না কোনো সায়েন্টিস্ট, কোনো না কোনো কেউ, ডক্টর বা কোনো না কোনো ইনভেনশন সে করেছে। কোথা থেকে করেছে? তার মস্তিষ্ক প্রসূত থেকে, অর্থাৎ তার বুদ্ধিমত্তা থেকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বুদ্ধি শব্দটা আমরা সবাই বলি, বুদ্ধি বুদ্ধি জিনিসটা কি, কি মনে হয় তোমাদের? আমি যদি একটুখানি দু একজন যদি একটু বলো, তারপরে আমরা আসছি
বেসিক যেহেতু আমি সে একটুখানি প্রাথমিক ধারণা নিই। আমরা এআই সম্পর্কে তো সবাই জানি। স্যার বলো। স্যার জিশান বললো ওকে একটু অ্যাড করতে, কাকে? জিশানকে। আচ্ছা দেখছি দাঁড়াও। জিশান। হ্যাঁ, তো প্রত্যেকে আমি আগেই বলবো যে একটু টাইমলি জয়েন করতে হবে। ঠিক আছে, নাও এবার দেখো, তাহলে এবার আমরা যেটা আগেই বললাম, বুদ্ধি শব্দের মানে কি কে বলবে একটু? যে কোনো একজন, কেউ বুদ্ধি কাকে বলি? বলো। বা আমরা এই যে বলি না, কোনো একজন মনে করে আমি কাউকেই যদি ধরো বললাম আমি জিশান খুব বুদ্ধিমান স্টুডেন্ট, তাই বুদ্ধিমান স্টুডেন্ট বা খুব বুদ্ধিমত্তা, সেটা আমরা কার বেসিসে বিচার করি? বলো। নলেজ। কার বিষয়ে? নলেজের বিষয়ে। আচ্ছা, জ্ঞান। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওই তো বলো না, ভুলই হোক, হোক ভুল, বলো। ভুল বললেই তো ঠিক জানবো। তার কাজ। তার কাজ করার, আচ্ছা, কাজের বেসিসে, ওকে। আর স্যার ঠিক তার ভুল বিচার অভিজ্ঞতা। করা, সমস্যা সমাধান করা। হুম হুম হুম, একবার একবার প্লিজ। ঠিক ভুল বিচার করা আর সমস্যা সমাধান করা। ঠিক ভুল বিচার করা, সমস্যার সমাধান করা, আচ্ছা ভালো পয়েন্ট। আচ্ছা, আর? স্যার অভিজ্ঞতা। অভিজ্ঞতা, আচ্ছা খুব ভালো পয়েন্টস। আচ্ছা, আর কেউ? যুক্তির উপর ভিত্তি করে স্যার। যুক্তির উপরে ভিত্তি করে, আচ্ছা এটাও খুব ভালো পয়েন্টস। আচ্ছা, কোনো কিছু ভাবার ক্ষমতা। কোনো কিছু ভাবার ক্ষমতা, আচ্ছা হ্যাঁ এটাও একটা খুব ভালো পয়েন্টস। হুম, ভাবা মানে চিন্তা শক্তি, তাই না? আচ্ছা, তোমরা অনেকেই অনেকগুলো পয়েন্টস বলেছো, এবং তার মধ্যে কিছু কিছু পয়েন্টস তো একদম জেনুইনলি ঠিকই, আবার কিছু কিছু পয়েন্ট আবার পুরোপুরি যাচ্ছে না। যেমন কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতার সঙ্গে এআই এর কোনো সম্পর্ক নেই। একজন কাজ করার ক্ষমতা মানে সে স্কিলফুল ব্যক্তি, সে স্কিলফুল ব্যক্তি। স্কিলফুল ব্যক্তি মানে, ধরো গাধাকে যদি এখন বলা হয় যে তাকে যদি 50 কিলোমিটার হাঁটাতে দেওয়া হলো 2 কুইন্টাল মাল নিয়ে, সে তো কাজ করে দেবে। কিন্তু গাধাকে আমরা ইন্টেলিজেন্স বলতে পারবো? যে তার যদি সে বুদ্ধি থাকতো, না তাহলে তো সে 2 কুইন্টাল মাল টানতোই না, তাই না? কাজ করার ক্ষমতা তার অনেক বেশি। ধরো অনেকেই আছে, সে কাজ করার ক্ষমতা তার অনেক বেশি, কিন্তু তার সেখান থেকে বুদ্ধি খাটিয়ে বেরিয়ে আসার, মানে তার যে দক্ষতা, অ্যাকচুয়ালি দক্ষতা মানে কি? অ্যাকচুয়ালি দেখো, যদি দেখা যায় বুদ্ধি কোথা থেকে তৈরি হয়, বুদ্ধি একজন বাচ্চা, একটা 2 বছরের বাচ্চা কি বুদ্ধিমত্তা আছে তার? বা 6 মাসের বা 2 দিনের বাচ্চার কি বুদ্ধি আছে? না বুদ্ধি নেই। তাহলে বুদ্ধিটা, একজন বুদ্ধিমত্তা ব্যক্তি কাকে বলতে পারি? যার কি বেশি? স্যার বুদ্ধি বেশি। যার বুদ্ধি বেশি, এটা কত কথায় না। কেউ কি বুদ্ধি নিয়ে জন্মেছে এই পৃথিবীতে? স্যার যার ঠিক ভুল নির্বাচন করার ক্ষমতা বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক ভুল নির্বাচন করা, তা ঠিক ভুল নির্বাচন করার ক্ষমতা কিভাবে তৈরি হয়েছে তার মধ্যে? সেই ইন্সপিরেশন থেকে। ইন্সপিরেশন থেকে, আচ্ছা। আর? তার অভিজ্ঞতার মাধ্যমে স্যার। অভিজ্ঞতার মাধ্যমে, এক্স্যাক্টলি, আমি এই টার্মসটাই শুনতে পাচ্ছিলাম। তার অভিজ্ঞতা থেকে। দেখো, বুদ্ধি তৈরি হয় বেসিক্যালি অভিজ্ঞতা থেকে। যার লাইফে যার এক্সপিরিয়েন্স যত বেশি, যার শেখার মানসিকতা বেশি, অর্থাৎ আহ, যে সব থেকে বেশি সিচুয়েশন হ্যান্ডেল করেছে, সেই তারই দেখবে রিয়েল লাইফের অভিজ্ঞতা বা বুদ্ধি বেশি। বুদ্ধির সঙ্গে কিন্তু একটা সম্পর্ক সরাসরি, সেটা কি হচ্ছে? তার অভিজ্ঞতা, অর্থাৎ তার এক্সপিরিয়েন্স। যার এক্সপিরিয়েন্স যত বেশি, তার বুদ্ধিমত্তাও ততটাই বেশি হওয়ার কথা। ওকে, তো বেসিক্যালি তাহলে একটা জিনিস আমরা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি বিষয়টা ঘুরে ফিরে জিনিসটা দেখাই যাবে যে এক্সপিরিয়েন্স মানে কি? কম্পিউটারের কাছে কি? কম্পিউটারের কাছে এক্সপিরিয়েন্স মানে কি? কালেক্টিং অফ ডেটা। অর্থাৎ যে কম্পিউটার যত বেশি ইউজারকে অ্যাক্সেস করবে, যত বেশি ইউজারের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারবে, কোন ইউজার কেমন চাইছে, অর্থাৎ একটা
সফটওয়্যার যখন কোন ইউজার কেমন চাইছে, কোন ইউজার কি ধরনের জিনিসপত্র চাইছে সেটা যখন বুঝে যাবে, তখন তাকেই বলা হতে পারে কি, সেই সফটওয়্যারটাকেই বলা যেতে পারে একটা বুদ্ধিমত্তা। ধরো তোমার বাড়ির 5 জন ফ্যামিলি মেম্বার, তোমার মা বাড়ির, তুমি মাকে বাদ দিলে 4 জন মেম্বার, এবার 4 জন মেম্বারের মা রাত্রেবেলা ডিনার জন্য দিয়েছে। এবার তুমি একটা খাবার পছন্দ করছো, বাবা একটা পছন্দ করছে, তোমার ভাই বা দিদি যাই হোক কেউ আছে সেও একটা খাবার পছন্দ করছে। মা হয়তো জানে যে আজকে আহ কোন খাবারটা দিলে সে পছন্দ করবে, কালকে সে কোন খাবারটা দিলে পছন্দ করবে, বা সে তার রান্নার রেসিপিকে ইনোভেশন করতে পারে, নতুনত্ব ভাবে তৈরি করতে পারে। কিভাবে? যে প্রত্যেকের এই যে বাড়ির 5 জন মেম্বার, 5 জন মেম্বারের চয়েস যে একই রকম হবে এমন তো কোনো কথা নেই, আলাদা আলাদা হতে পারে। এবং সেই চয়েস যে প্রত্যেকদিন একই রকম থাকবে তাও না। অর্থাৎ সিচুয়েশন ওয়াইজ তাকে কি করতে হচ্ছে, বুদ্ধি খাটাতে হচ্ছে, এবং তার জন্য সেটা বেটার সেইভাবে করতে হচ্ছে। আমরা যখন কাউকে কথা বলি, কারোর সঙ্গে কমিউনিকেট করি, দেখবে আমরা আগে হিউম্যান বিংস নিয়ে বলছি, কিন্তু তুমি ধরো আজকে ছোট থেকে আছো, তোমাকে যদি এখন বলা হয় যাও তোমাকে এখন ইউপিএসসি বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সামের ইন্টারভিউতে বসানো হবে, বলো করতে পারবে তোমরা? হয়তো নলেজ আছে, শুধু নলেজ থাকলে কিন্তু হবে না। নলেজ মানে কি, হয়তো জ্ঞান আছে, কিন্তু ইন্টারভিউ দিতে হয় কিভাবে, ইন্টারভিউ ফেস করতে হয় কি করে, বা সেখানে কিন্তু বা ধরো এমন এমন কিছু এক্সাম আছে যে এক্সাম গুলোকে ইন্টারভিউ মানে সোজাসুজি ডিরেক্টলি প্রশ্ন, মানে এরকম নয় এই বলো তো কম্পিউটার কে আবিষ্কার করেছে, তুমি উত্তর দিয়ে দিলে, এরকম উত্তর কখনো হবে না সেসব জায়গায়। সেখানে ইন্টালেকচুয়াল উত্তর হবে, মানে এমন একটা প্রশ্ন করা হবে যে প্রশ্নের দুটো দিকই ঠিক। এবার তুমি তুমি কোন দিকে তুমি যেতে চাইছো, কোন কোন কি পয়েন্টে তুমি দাঁড়াতে চাইছো, তুমি ভালোর দিকেও মানে একটা এপিটও দাঁড়াতে পারো, ওপিটও দাঁড়াতে পারো, কিন্তু তার এগেনস্টে তোমাকে অনেকগুলো কি করতে হবে, তোমার কিছু স্ট্রং পয়েন্ট সেখানে তোমাকে দাঁড়াতে হবে, যে এই পয়েন্টের ভিত্তিতে আমি এই জিনিসটাকে সাপোর্ট করছি। দুটোই ঠিক আবার দুটোই ভুল। তাহলে বিষয়টা হচ্ছে কি রকম, সেখানে তোমার কি ব্রেন, কি মানে তোমার ব্রেন সিস্টেমে তুমি কি তার এগেইনস্টে লজিক খাটাচ্ছ, যে এই লজিকের রেসপেক্টে এটা ঠিক, আবার এই লজিকের রেসপেক্টে এটা খারাপ। অর্থাৎ সেখানে কি হচ্ছে, হিউম্যান বিংস কাজ করছে, ঠিক হিউম্যান বিংস যেভাবে কোনো জিনিসটার উপরে পেছনে কি করে ব্যাকগ্রাউন্ডে তার লজিক খাটায়, ঠিক সেম টু সেম কম্পিউটারও সেই কাজটাই করে। অর্থাৎ কম্পিউটার কি করছে, কম্পিউটার ইউজারের কাছ থেকে হিউজ পরিমাণ ডেটা নিচ্ছে। আচ্ছা আগে আমরা একটু ডেফিনেশন তাহলে পড়ি, তাহলে আমরা আসছি আস্তে আস্তে। দেখো প্রথমেই বলেছে, আমরা ইন্ট্রোডাকশন পার্টটা এগোচ্ছি। এআই কি বলছে, বুদ্ধিমত্তা হলে এমন একটা জিনিস বা মানব জাতির এমন একটা বৈশিষ্ট্য যে বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন মানসিক দক্ষতা জড়িয়ে থাকে। যেমন তার বুদ্ধি মানে তার সঙ্গে প্রধান জিনিস হচ্ছে যুক্তি, তারপরে হচ্ছে সমস্যা সমাধান করা, আর একটা হচ্ছে পরিকল্পনা করা। অর্থাৎ এই যে তিনটে জিনিস কি একেবারে ওতপ্রোতভাবে কার সঙ্গে জড়িত, বুদ্ধিমত্তার সঙ্গে জড়িত আছে। অর্থাৎ সেখানে কি যুক্তি মানে লজিক থাকতে হবে, সমস্যা সমাধান অর্থাৎ সিচুয়েশন, খারাপ থেকে খারাপ সিচুয়েশনকে তোমাকে সলভ করার ক্ষমতা রাখতে হবে, আর হচ্ছে প্ল্যানিং রাখতে হবে, প্ল্যানিং মানে পরিকল্পনা। এই তিনটে জিনিস থাকলে তখনই তাকে বলা যেতে পারে কি একটা বুদ্ধিমত্তা। এবার এই বুদ্ধিমত্তা মানে কি, বুদ্ধিমত্তা কয় প্রকার হতে পারে, বাই ন্যাচারাল, বাই কি হতে পারে কৃত্রিম বা আর্টিফিশিয়াল, যেটাকে আমরা বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি, আর ন্যাচারাল বুদ্ধিমত্তা মানে কি। ন্যাচারাল বুদ্ধিমত্তা হচ্ছে কাদের মধ্যে থাকে বলতে পারবে, ন্যাচারাল বুদ্ধি? মানুষের মানুষ মধ্যে থাকবে, আচ্ছা হিউম্যানস বাদে? এমনি অন্যান্য প্রাণীদের মধ্যেও থাকতে পারে। সবার মধ্যেই আছে, সবার মধ্যেই আছে, হয়তো কারোর বেশি আছে কারোর কম আছে, কিন্তু আর নেই। একটা মাছের মধ্যে নেই, একটা বিড়ালের মধ্যে নেই, একটা কুকুরের মধ্যে নেই, একটা আচ্ছা আহ, স্যার, আচ্ছা। সমস্ত প্রাণীর মধ্যে আছে, হয়তো কম আর বেশি, তাই না? যদি বলি জলের মধ্যে, এই যে আমরা বলি না ডলফিনের খুব বুদ্ধি, মানে বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটা মাছের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে ওর একটু স্পেশালিটি বেশি। ওর আবার শুনেছি নাকি, মানে আমাদের যেরকম জিপিএস সিস্টেমে, ওখানে ওদের নাকি এরকম জিপিএস সিস্টেমের মতো নাকি কিছু একটা সেন্সর কাজ করে ওদের। তো ওগুলো কি, ওগুলো হচ্ছে ওদের একটা সেন্স অফ অর্গান, যেটা ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। তো দেখো তাহলে বেসিক্যালি এআই কি বলছে, বিশ্বকোষ জুড়ে
প্রয়োগজনিত সাইকোলজিতে মানুষের বুদ্ধিমত্তার মধ্যে রয়েছে অভিজ্ঞতা থেকে শেখার মানসিকতা। দেখো, আগেই বলেছি যে বুদ্ধি এসছে কিন্তু কিন্তু অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতা থেকে শুধু নয়, অভিজ্ঞ ব্যক্তি মানেই যে সবসময় বুদ্ধি হবে তা না, তার মানুষ শেখার মানসিকতা থাকতে হবে, এবং নতুন পরিস্থিতির সঙ্গে কি খাপ খাইয়ে নেওয়া, এবং সেই পরিবেশের হেরফের ঘটনার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করা। হেরফের মানে কি, সবসময় সিচুয়েশন ভালো থাকবে এমন কোনো কথা নেই, সিচুয়েশন ওয়েস্টও হতে পারে, সিচুয়েশন ভালোও থাকতে পারে। তো ভালো সিচুয়েশন, খারাপ সিচুয়েশন, সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার ক্ষমতা, সেটাও একটা বুদ্ধির লক্ষণ। তো হাজার হাজার বছর আগেই যে দার্শনিকরা বুঝতে চেষ্টা করেছে যে মানুষ কিভাবে চিন্তা করে এবং সেগুলোকে কিভাবে রূপায়িত করে, এইগুলোর কাজগুলোকেই, যে মানব মস্তিষ্ক যে জটিল কাজগুলো উপলব্ধি করেছে সেগুলোকে বোঝা এবং সম্পাদন করা শুরু হয়। তো বেসিক্যালি 1946 খ্রিস্টাব্দে বিজ্ঞানীরা এই অনুসন্ধানগুলি থেকে দ্বারা আমাদের যে গাণিতিক যুক্তির কিছু ক্ষমতা, কিছু বুদ্ধিমান কম্পিউটার তৈরির অন্বেষণ উদ্বুদ্ধ করা হয়েছিল। তো বেসিক্যালি এগুলো একদম বেসিক জিনিস, এগুলো এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। হ্যাঁ, যদি এইবার দেখো প্রশ্ন আসতে পারে কি কি, যেগুলো থেকে মেন কি পয়েন্টস আমি সেগুলোকে ইয়েলো কালারে হাইলাইট করছি। ওকে, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে এইখান থেকে বলতে পারে যে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করেছিল কত খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। কোন বিজ্ঞানী? জন ম্যাকলি। ঠিক আছে, জন ম্যাকার্থি, জন ম্যাকার্থি 1956 খ্রিস্টাব্দে ডেনমার্ক সম্মেলনে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার শব্দটি প্রয়োগ করেছিলেন। তখন কিন্তু সফটওয়্যারে প্রয়োগ হয়নি, তখন কিন্তু এই যে এআই ব্যাপারটা কি, বা এআই বলেও কিছু হতে পারে, এই শব্দটির প্রথম প্রয়োগ করেছিলেন জন ম্যাকার্থি। কত খ্রিস্টাব্দে? 1956 খ্রিস্টাব্দে। আর বাকিগুলো আমি আন্ডারলাইন, বাকিগুলো আর যেটা খুব দরকার আমি সেটাই ইয়েলো কালার করব, আর যেগুলো ইয়েলো কালার করছি না সেগুলোকে আর বইতে দাগাবে না, বইতে যেগুলো আমি ইয়েলো কালার করব সেগুলোকে দাগাবে একমাত্র। আচ্ছা, আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এআই এর যে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আমরা বলছি সেগুলোর ব্যবহার কোথায় কোথায় হচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে। বলছে কৃত্রিম বুদ্ধিমত্তার যে সকল মূল প্রয়োগ বর্তমান ক্ষেত্রে হচ্ছে তার মধ্যে যেগুলো হচ্ছে কি, প্রথমে বলেছে দেখো ই কমার্স আমরা সকলে জানি তো। হ্যাঁ হ্যাঁ স্যার। ই কমার্সে কিন্তু আমাদের এআই এর হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে, হিউজ পরিমাণ। এবার যদি দেখা যায়, এই যে আমাদের দেখবে বিভিন্ন ই কমার্সের উদাহরণ যদি দেখা যায়, পৃথিবীতে সব থেকে বড় ই কমার্স কোম্পানি হচ্ছে অ্যামাজন। এবং যখন এই যে দিওয়ালি অফার, তারপর পুজো ধামাকা অফার, নিউ ইয়ার অফার, এরা কিন্তু এই সময় কিন্তু বিরাট পরিমাণে হিউজ পরিমাণে এআই ইউজ করে। এবং কেউ যদি ওই যে আজকালকার দিনে কি এটা মিন্ত্রা কোম্পানি কিন্তু এআই এর মানে এআই এর উপরে বিশাল কাজ করছে। এরা যে কোনো শপিং ই কমার্স ওয়েবসাইট, ওরা সবসময় ইউজারকে ট্র্যাক করে, কোন ইউজার কি কি ধরনের প্রোডাক্ট সার্চ করছে। দেখো, কেনে তো সবাই না, সার্চ করে সবাই, সুতরাং কোন প্রোডাক্টের উপরে কার ডিমান্ড বেশি মানে কি, আমরা কতগুলো পারচেস করি তার উপর ওরা ডিমান্ড হিসাব করেই না। আমরা যখন সার্ভ করি, ধরো তুমি একটা প্রোডাক্ট সার্ভ করছো, সেই একই প্রোডাক্টটাকে তুমি কতবার অ্যাক্সেস করছো বা সেই প্রোডাক্টটাকে তুমি কতবার সার্চ করছো, তার উপরেও ওরা কি ডিমান্ড তৈরি করে, যে এই প্রোডাক্টের হাই ভ্যালু আছে, বা এই প্রোডাক্টের এই মুহূর্তে চাহিদা বেশি, এই প্রোডাক্টের চাহিদা এই মুহূর্তে কম। কি বেসিসে? সেটা হচ্ছে ই কমার্সের সার্চিং রেজাল্টের উপরে। এবার এগুলো যদি হিউম্যান বিংস কে বলা হতো, এরা রিপোর্ট বার করতে 6 মাস লাগিয়ে দিত, কিন্তু এআই কি করছে, একদম খুব ফাস্ট তোমাকে রেকর্ড গুলোকে ট্র্যাক করে সেখান থেকে ইনফরমেশন বার করে দিচ্ছে। তাহলে এটা একটা ই কমার্সে বিরাট কাজ করছে। আচ্ছা, দেখি কে জয়েন করতে চাইছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, ফারহান কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ক্লাস কিন্তু 8:45-এ শুরু ছিল, তুমি 9:20-তে এসে জয়েন করলে, 15 এসে জয়েন করলে। আচ্ছা, তো দেখো, খাতা বই বার করে নাও, একটু দাগিয়ে নিও। তো
প্রয়োগগুলো একটু পড়বে। তারপরে বলেছে যেটা এআই এর সবচেয়ে বড় ব্যবহার হচ্ছে জালিয়াতি পর্যালোচনা শনাক্তকরণ। মানে কি? জালিয়াতি মানে কি? আজকালকার দিনে যেসব ফ্রডিং হচ্ছে এই ফ্রডিং গুলোকে শনাক্তকরণ বলতে ফেক রিভিউ ডিটেকশন এগুলোর জন্য কি করা হচ্ছে? আমাদের এআই এর ব্যবহার করা হচ্ছে। ধরো না এই আজকালকার দিনে এই যে আমরা ওয়েস্ট বেঙ্গল এসআইআর চলছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার বংশ তালিকা তৈরি, তার নামের তালিকা তৈরি, তাদের মধ্যেও কিন্তু এআই এর কিন্তু অ্যাপ্লাই হচ্ছে এবং এআই দিয়ে দিয়েই কিন্তু সেগুলোকে কি করা হচ্ছে? ট্র্যাক করা হচ্ছে। যেমন খবরে একটা দেখাচ্ছিল যে একটি মানুষ তার নাকি 50টা ছেলে মেয়ে। তো সে সে মানে খবরে দেখাচ্ছিল যে বলছে আমি তো জানতাম আমার তো 2টো ছেলে মেয়ে। তো যথারীতি ভোটার লিস্টে দেখা গেছে তার 50টা ছেলে মেয়ে। সেই বলে তার নাকি বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। তো যথারীতি এটাই যে তার বউ বলছে যে তোমার 50টা ছেলে মেয়ে, আমি তো জানতাম তোমার 2টো ছেলে মেয়ে। তো মানে এগুলো কেন হচ্ছে? ব্যাপারটা হচ্ছে তার নামে এতদিন আহ, যখন ম্যানুয়াল প্রসেসে চলছিল কেউ না কেউ তার নাম দিয়ে তাকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ড বানিয়ে নিয়েছে। কিন্তু যখন এআই দিয়ে যখন সেগুলোকে ট্র্যাক করা হচ্ছে যে একজন হিউম্যানস একজন প্যারেন্টস এর এগেইনস্টে কতগুলো চাইল্ড আসতে পারে, এবার সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো একটা স্টেটের রেসপেক্ট নাও, গ্লোবালি অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া রেসপেক্টে তখনই বার করে নেওয়া হচ্ছে। ফলে এই যে হিউজ পরিমাণ কোটি কোটি ডেটার মধ্যে থেকে ডেটাগুলোকে ফেক ডেটাগুলোকে আইডেন্টিফাই করা, এটাও কিন্তু এআই এর একটা বিরাট বড় কাজ। এবার যদি বলতে পারো স্যার এটা কি 100% অ্যাকুরেট? না, এটা 100% অ্যাকুরেট নয়। 97 থেকে 98% অ্যাকুরেট, 1-2% এরর থেকেই যাচ্ছে। কিন্তু তবুও এটা অনেক যে 97-98% অ্যাকুরেসি মানেও অনেক আজকালকার দিনে দাঁড়িয়ে। তো আস্তে আস্তে এবার এই অ্যাকুরেসিটাও কি একদিনে এসছে? না, এই অ্যাকুরেসিটা আজকেই যে 97-98% এআই অ্যাকুরেসির সঙ্গে কাজ করছে, এর পেছনেও কি একই কারণ। কারণ এই এআইটা আজকে থেকে কাজ করছে না। এই এআইটা বললাম তো এআই মানে কি ও আগে থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স হতে 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 এই জায়গায় এসছে। তাই ও এই জায়গাটাই কাজ করছে। আজ থেকে 10 বছর বাদে দেখো এআই এর কাজ হয়তো 99% হয়ে যাবে। হয়তো আগামী 20 বছর পরে এআই 100% কাজ করবে। মানে 100% অ্যাকুরেসির সঙ্গে কাজ করবে। কারণ কি? এআই যে যত বেশি ট্রেন্ড সে তত বেশি অ্যাকিউরেসির সঙ্গে কাজ করতে পারবে। তারপরে কি? এআই ব্যবহার কোথায় কোথায় হচ্ছে? ভয়েস অনুসন্ধান। অর্থাৎ ভয়েস অনুসন্ধান মানে বোঝো তো? অনুসন্ধান মানে কি? কিছু খোঁজা। আর ভয়েস অনুসন্ধান মানে কোনো ভয়েসের সাহায্যে কোনো কিছুকে সার্চিং করা। যেমন কেউ বলতে পারবে ভয়েস অনুসন্ধানের একটা উদাহরণ? স্যার যেরকম গুগলে সার্চ করা হয় হুম, মাইক্রোফোনের সাহায্যে। হতে পারে। তারপরে অ্যামাজনের কি একটা আছে না ওই যে অ্যালেক্সা, এই অ্যালেক্সাও কিন্তু একটা ভয়েস অনুসন্ধান মেশিন। অর্থাৎ ওর সাহায্যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, মানে এটাকে বলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট। বোঝা গেছে? দেখা গেল তোমার বাড়ির ফ্যামিলি মেম্বার 4 জন আছে। এবার ওই 4 জনের ভয়েসও রেকর্ডেড। মানে ওই 4 জনের ভয়েস কেউ চেনে। যে কেউ আমি একজন নতুন মেম্বার তোমার বাড়িতে গেলাম, গিয়ে আমিও অ্যালেক্সাকে কিছু মানে ইনস্ট্রাকশন দিলাম। অ্যালেক্সা কিন্তু আমার কথা শুনবে না। কেন? নরমাল নরমাল ডিভাইস হলে কি হতো? নরমাল ডিভাইস হতে কি যা বলবো তাই শুনে নেবে, বা ওর যে ইনস্ট্রাকশন যেটা ছিল সেটা বললেই নিয়ে নেবে। দেখো নরমাল ভয়েস নরমাল পাসওয়ার্ড মানে কি? যদি এরকম হতো যে ডোরবেল লক, এখন দেখবে অনেক জায়গায় আছে বাড়ির মেন গেট গুলো লক করা থাকে, আগে বলতাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক। এবার বায়োমেট্রিক লকেরও অনেক সমস্যা দেখা যায়। এখন তো কিছু কিছু ক্ষেত্রে তো ভয়েস লক চলে এসেছে, অর্থাৎ ভয়েসে কোনো কোড বলা হবে, সেই কোডটাকে বললেই ঘর খুলে যাবে। এবার দেখা গেল তুমি যখন ভয়েস লক ডোর যখন আনলক করছিলে তোমার ভয়েসের কোডটা আমি শুনে নিয়েছি, আমিও গিয়ে ভয়েসের আনলকের কোড বললাম আর খুলে গেল? না, খুলবে না। কেন খুলবে না? কারণ ও শুধু ভয়েস আনলক করার কোডটা শুনছে না, কোডের সঙ্গে তোমার ভয়েসটাকেও আইডেন্টিফাই করছে যে এই কি সেই ব্যক্তি যে ভয়েস অরিজিনাল ভয়েসের সঙ্গে তোমার ভয়েস ম্যাচ করছে। হ্যাঁ, যদি করে তাহলেই করবে। ব্যাপারটা বোঝা গেছে? বিষয়টা এরকম যে তুমি তোমার বাড়ির অনার, দেখা গেলো তোমার ঠান্ডা লেগেছে বা গলা বসে গেছে, গিয়ে তুমি ভয়েস বলছো, আগের ভয়েসের সঙ্গে গলার ভয়েসের সঙ্গে তার পরের গলার ভয়েস ম্যাচ করছে না, তখনও কিন্তু ডোর আনলক হয়ে থাকে, মানে আনলক হবে না। কেন? ভয়েসের সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না। অর্থাৎ তোমার ভয়েসকে আইডেন্টিফাই করছে না। এটাও হচ্ছে এআই এর কাজ। তারপর হচ্ছে ফিনান্সে ব্যবহার হয়, ব্যাংকিং সিস্টেমে এখন বিরাট বড় কাজ করছে এআই এর কাজ হচ্ছে। তারপরে হচ্ছে স্বাস্থ্য পরিষেবাতে তো আমরা জানি আজকাল এআই এর ব্যবহার চলেই এসেছে। ডাক্তাররা ওষুধ থেকে শুরু করে বিভিন্ন আহ, ওষুধের কম্পোজিশন থেকে শুরু করে সবকিছু কি হচ্ছে আস্তে আস্তে এআই এর উপরে বেসড হয়ে যাচ্ছে।
ফলে যত বেশি স্বাস্থ্যের উপরে এআই এর ব্যবহার হবে তত কি হবে, ওষুধ বা চিকিৎসা বা বিশেষ করে ডায়াগনস্টিক সেগুলো অনেক কি হবে, অনেক আপগ্রেড হবে। আর রোবোটিক সার্জারি, এটা রোবোটিক চিকিৎসা বলেছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি আজকালকার দিনে কিন্তু আস্তে আস্তে খুব ফেমাস হচ্ছে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি মানে কি, দেখা যাচ্ছে বিশেষ করে রোবোটিক সার্জারি হয় এমন এমন জায়গায় যেখানে কি ডাক্তাররা জেনারেলি কিন্তু বাই মানে ম্যানুয়াল সার্জারি, যেটা হাতে সার্জারি হয়, সেটা দ্বারা সেটা সম্ভব হয় না। যেমন যদি মাথার মানে ব্রেনে কোনো যদি অপারেশন করতে হয়, সেখানে কিন্তু রোবোটিক সার্জারি প্রেফার করা হয়। বোঝা গেল? হার্টের ক্ষেত্রেও কিছু কিছু রোবোটিক সার্জারি আছে, কিছু কিছু ওপেন হার্ট সার্জারিও হতো। এখন রোবোটিক সার্জারির উপরেও জোর দেওয়া হচ্ছে, কারণ রোবোটিক সার্জারি অ্যাকুরেসি অনেক হাই। তো যে কারণে রোবোটিক সার্জারির উপরে বিরাট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে মার্কেটিং এবং বিজ্ঞাপন, এটাও একটা বিশাল ব্যবহার। তারপরে আজকালকার দিনে আবহাওয়ার পূর্বাভাস, এই যে আমরা আবহাওয়া পূর্বাভাস পাচ্ছি, আগেকার দিনে দেখবে খবরে বলতো কালকে ঝড় আসবে, দেখা যাচ্ছে কালকে তো ঝড় তো আসবেই না, বরঞ্চ দেখা যেত যে আবহাওয়া দপ্তর খবরে যা বলছে ঠিক তার উল্টোটা হতো। একটা সময় এই নিয়ে আমাদের ছোটবেলায় দেখতাম, আমরা মজাও করতাম, ও আবহাওয়া দপ্তর যা বলেছে বাস্তবে হবে ঠিক তার উল্টোটা। কিন্তু বর্তমান যুগে কিন্তু সেটা হয় না, মানে আজকে যদি বলে কালকে বিকালে বৃষ্টি আসবে, তো 99% চান্সেস যে বৃষ্টি আসবেই। কেন? কারণ আজকালকার দিনে, আগেকার দিনের রিপোর্ট হতো শুধু জাস্ট ডেটার উপরে, আর এখন কিন্তু ডেটার উপরে না, ডেটার সঙ্গে ডেটাকে কি করা হয়, এআই দ্বারা সেটাকে অ্যানালিসিস করানো হয়, এবং অ্যানালিসিসের উপরে ডেটা তার উপর রেজাল্ট দেয়। তারপরে স্টক মেনটেনেন্স, স্টক মেনটেনেন্স মানে শেয়ার মার্কেটেও কিছু কিছু ক্ষেত্রে আমার এআই ব্যবহার হচ্ছে, যদিও এটাকে কি করা হচ্ছে বিভিন্নভাবে লিমিটেড অ্যাক্সেস করে দেওয়া হচ্ছে। কারণ স্টক মার্কেটে যদি পুরোপুরি এআই কি অ্যাক্সেস করা হতো, তাহলে স্টক মার্কেটের দুর্নীতি অনেক বেড়ে যেত। সুতরাং ওটাকে কি করেছে, বিভিন্ন দেশের গভর্নমেন্ট ওটাকে ওর ব্যবহারকে লিমিটেড করে রেখেছে। অনলাইন শপিং এর ক্ষেত্রে তো এআই ব্যবহার প্রচুর পরিমাণ ব্যবহার হচ্ছে। তারপর ট্রেন্ডিং, ইনভেস্টমেন্ট, আর্ট অ্যান্ড মিউজিক, আজকালকার দিনে যত গান গান হচ্ছে বা ছবি হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে এআই এর ব্যবহার আস্তে আস্তে বাড়ছে। ভার্চুয়াল সহকারী অ্যাসিস্ট্যান্ট বা ভার্চুয়াল সহকারী অনুসন্ধান, এগুলো হচ্ছে কি আমাদের এআই এর উদাহরণ। এই ভার্চুয়াল সহকারী অ্যাসিস্ট্যান্টের মধ্যে যেটা পড়ে, যেমন অ্যাপেলের সিরি বলে আছে, অ্যামাজনের ওই যে একটু আগেই বললাম অ্যামাজনে অ্যালেক্সা পড়ে, গুগল অ্যাসিস্ট্যান্ট আছে, চ্যাট জিপিটি আছে, এগুলো হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে এগুলো কি গুগলের মতনই, কিন্তু বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্ম, যেগুলো আমাদেরকে কি করছে, আমাদেরকে বিভিন্ন রকম পরিষেবা দিচ্ছে, আমাদের বিভিন্ন রকম যা যা কোয়ারি সেগুলোকে এরা কাজ করছে। তারপরে বলেছে ডেটা অ্যানালিসিস, গেমিং, নিরাপত্তার কারণ, নিরাপত্তা মানে বিভিন্ন রকম হুমকি এগুলো থেকে, বা ম্যালওয়্যার ডিটেকশন। ম্যালওয়্যার মানে কি, তোমার কম্পিউটারের মধ্যে ম্যালওয়্যার আছে কিনা। ধরো তোমার মোবাইলটা আদৌ যে ট্র্যাক, কেউ কোনো তোমার মোবাইলের মধ্যে কোনো ম্যালওয়্যার সফটওয়্যার রেখে দিয়েছে কিনা, তুমি কি করে বুঝবে? ম্যালওয়্যার তো বোঝা যায় না। ফলে তুমি যদি এআই দিয়ে যদি ট্র্যাক করার চেষ্টা করো, তাহলে এআই তোমাকে বলে দেবে যে হ্যাঁ তোমার সিস্টেমে কেউ তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে বা তোমার ল্যাপটপে ম্যালওয়্যার ছেড়ে রেখেছে কিনা। তাহলে তুমি আইডেন্টিফাই করতে তোমার অনেক সুবিধা হচ্ছে। আর একটা জিনিস বর্তমানে সেটাও খুব ব্যবহার হয়, সাইবার অ্যাটাক। এই যে সাইবার অ্যাটাক হচ্ছে আজকাল, এটাও কিন্তু এআই দ্বারা কিন্তু কি করা যায়, কন্ট্রোল করা যায়। তো এই যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, এগুলো কিন্তু সবগুলোই কি, সবই হচ্ছে এআই এর ব্যবহার। ক্লিয়ার? বলো এখান থেকে কোনো প্রশ্ন আছে? এটা দেখো বেসিক্যালি থিওরিটিক্যাল পার্ট, কিন্তু তোমাদের কিন্তু এইখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, 2 মার্কসের প্রশ্ন। এআই এর ব্যবহার কোথায় কোথায় হয়, ওই জন্য এখান থেকে এই পর্যন্ত যে কটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, এই সব কটার মধ্যে কিন্তু এআই এর ব্যবহার আছে। শুধু ওই যে আমরা যদি অনেকেই বলা হয় যে এআই এর ব্যবহার, হ্যাঁ অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক ক্ষেত্রে ব্যবহার বললে হবে না, পার্টিকুলারলি কোন কোন ফিল্ডে ব্যবহার হয় সেই ফিল্ড গুলো কিন্তু লাগবে। তো যতগুলো ফিল্ড আমি এখানে আলোচনা করেছি, অন্তত 10 থেকে 12টা ফিল্ড কিন্তু ভালো করে পড়ে যেতে হবে, যে স্যার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এআই এর ব্যবহার হচ্ছে। বলো কোনো পয়েন্টে, যদি স্যার এইটা সম্পর্কে আমি জানি না বলো, আমি সেটা নিয়ে বলে দেবো যে এই পয়েন্টটা কি বলতে চেয়েছে, বা এই প্ল্যাটফর্মটার কাজ কি, এই প্ল্যাটফর্মটার কাজ আমি জানি না। বলো কোন প্ল্যাটফর্মটা জানো না, বলো, তাহলে আমি সেটা নিয়ে আবার বলে দেবো, কারোর যদি কোনো সমস্যা থাকে এখানে।
স্যার রোবটিক্স চিকিৎসা মানে কি স্যার? কি জিনিস? রোবটিক্স চিকিৎসা। রোবোটিক্স চিকিৎসা, রোবোটিক্স হয়তো বললাম তো, মানে অ্যাকচুয়ালি রোবোটিক্স চিকিৎসা হচ্ছে রোবোটিক সার্জারি। ও আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাদের দেখবে না আজকালকার দিনে যেমন মাইক্রো সার্জারি হয়, টার্মসটা শুনেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটারই অ্যাডভান্স লেভেল হচ্ছে রোবোটিক সার্জারি। মনে করো মানে দেখাচ্ছিল যে এটা যদিও মানে আমি আমি জানি না তবে কতটা বাস্তবে, নাকি কোথায় নাকি হচ্ছিল একটা মানে হিউম্যানস এর ব্রেন সিস্টেমের নাকি একটা পুরো নার্ভ সিস্টেম, মানে একটা ব্রেনকে নাকি অল মানে যেরকম হার্ট ট্রান্সপ্ল্যান্ট করি না, ব্রেনও নাকি ট্রান্সপ্ল্যান্ট হবে, মানে এরকম নাকি এআই দিয়ে তৈরি করা হচ্ছে। মানে কোনো মৃত ব্যক্তির কোনো মানুষ মারা যাচ্ছে সেই অবস্থায় যদি কোনো আরেকটা ব্রেনে দেখা গেল, অনেকের কোনো ব্রেনে সমস্যা আছে নাকি ব্রেনকেও নাকি ট্রান্সফার করা যেতে পারে। আজকে হয়তো হচ্ছে না, কিন্তু আগামী 20 বছর বাদে বা 50 বছর বাদে এআই দ্বারা কিন্তু হতে পারে। এবার একটা ব্রেন সিস্টেমের সঙ্গে, একটা ব্রেন সিস্টেম মানে কি, তার সঙ্গে কয়েক কোটি নার্ভস জড়িত আছে, প্রত্যেকটা নার্ভস এর সঙ্গে কানেক্টিং করা এ তো ইম্পসিবল ব্যাপার কোন মানুষের দ্বারা, কিন্তু এআই দ্বারা হয়তো মেবি সম্ভব হতে পারে হয়তো। কেন? কারণ এটা আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট চলছে, এক্সপেরিমেন্ট অলরেডি চলছে, কিন্তু সাকসেসফুল রেট 0.00001%। তো বেসিক্যালি তুমি কি সেই চিকিৎসা করাতে যাবে? তোমার কোনো সমস্যা হলে বা আমি যাব না, কারণ সাকসেস রেটটা কত, ওই 0.001%। যখন এই সাকসেস রেটটা অন্তত 50, 60, 70% চলে আসবে, তখন হয়তো মানুষ এগুলোর উপরে রিস্ক নেওয়ার চেষ্টা করবে। হার্ট ট্রান্সপ্ল্যান্ট একটা সময় ছিল ওই 1-2% সম্ভাবনা ছিল, মানে তোমার হার্টটা বদলে আরেকজন মানুষের হার্ট বসিয়ে দেওয়া হবে কোনো একজন সদ্য মৃত প্রায় ব্যক্তির। তো হার্ট ট্রান্সপ্ল্যান্ট এখন রেট বেশ ভালোই, 60 থেকে 70% বেঁচে যাওয়ার সম্ভাবনা, মানে হার্ট ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে। কেন হচ্ছে? কারণ কিন্তু এটা কি একদিনে 60-70% অ্যাচিভ করা সম্ভব হয়েছে না, আস্তে 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 কি সাকসেস রেট, অ্যাকুরেসি রেট বেড়েছে। ঠিক একই রকম রোবোটিক সার্জারিও আজকাল কি হচ্ছে, আজকালকার রোবোটিক সার্জারি তুমি সামান্য যাও, যে কোনো শরীরে কোনো স্টোন হয়েছে, অপারেশন হয়েছে, গলব্লাডার স্টোন, কিডনি স্টোন, এটা ওটা সবই ম্যাক্সিমাম এখন রোবোটিক সার্জারি দিয়ে করা হচ্ছে। কারণ কি, এর অ্যাকুরেসি রেট একদম 100%, একেবারে 100%, মানে এর কোনো ফুলের কোনো সম্ভাবনা নেই রোবোটিক সার্জারি। তো যে কারণে কি হচ্ছে, আগেকার দিনে মানুষ একটা রোগী সে অসুস্থ হলে তার সার্জারি করে তার সুস্থ হতে লাগতো 6 মাস, কিন্তু আজকাল রোবোটিক সার্জারি সামান্য শরীরের মধ্যে একটা দুটো পয়েন্ট, বিভিন্ন ছোট্ট ছোট্ট দুটো আহ, ছেদ মানে ফুটো করছে এবং সেখান তার মাধ্যমে রোবোটিক সার্জারি করে দিচ্ছে, এবং তার অ্যাকুরেসি রেট প্রায় 100% বলা যেতে পারে। তো কেন হচ্ছে এটা? মেশিনের দ্বারা, কম্পিউটারের দ্বারা তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, সেই জন্য তার মানে তার রিকভারির সম্ভাবনাও তত বাড়ছে দিনকে দিন, এবং তার সঙ্গে এআই চলে এসছে। তো দেখো বেসিক্যালি এবার যদি দেখা যায় যে আর্ট অ্যান্ড বলো। বলছে আর্ট অ্যান্ড মিউজিক বুঝলাম। আরেকবার, আমি তোমার কথাটা ব্রেক করলো। আর্ট অ্যান্ড মিউজিক। ও আর্ট অ্যান্ড মিউজিক। আচ্ছা, মিউজিক মানে কি, আজকালকার তুমি দেখো না, আজকালকার দিনে যে সিঙ্গার গুলো হয় যা গান করে, তোমার এই যে গান, এই আগেকার দিনে লতা মঙ্গেশকরের সময় বা কিশোর কুমারের সময় যে গানগুলো হতো, তাদের যে মিউজিক কম্পোজিশন হতো, বর্তমান দিনের যে মিউজিক কম্পোজিশন হয়, যেগুলো আমরা টিভিতে, গানে, সিনেমাতে বেশিরভাগ দেখি, এগুলো কিন্তু দেখা যাবে অরিজিনাল সিঙ্গার সে যদি খালি গলায় গান করে, বাস্তবে যদি খালি গলায় গান করে, আর যে গানটা শুনছো, দুটো ভয়েসের মধ্যে আমূল পার্থক্য। কেন? দেখা গেল ইন্দ্রজিৎ যদি গান করে, ইন্দ্রজিতের গলায় ইন্দ্রজিৎ চিনবে না যে এটা আমার গলা স্যার। কারণ কি, তোমার গলার যতগুলো খারাপ, ধরো হলো তুমি 10টা টোন দিয়েছো, 10টা টোনের মধ্যে 5টা টোন ভালো দিয়েছো, 5টা টোন খারাপ দিয়েছো, তাহলে ফার্স্টটা খারাপ টোন গুলোকে ইমপ্রুভ করে দেবে কি, অটোমেটিকলি এআই করে দেবে। অর্থাৎ সেগুলোকে কি করে দেবে, ওগুলোকে ম্যানেজ করে ব্যালেন্স করে দেবে, যাতে তোমার যেখানে পিচটা পড়ে গেছে সেই পিচটাকে আপ করে দেবে, যেটা আপ হয়ে গেছে সেটাকে লেভেলে নিয়ে আসবে। অর্থাৎ তোমার ভয়েসের যত খারাপ দিকগুলো সেগুলো কি করে দেবে, ঠিক করে দেবে। যেরকম আমরা বিভিন্ন ওই ছবি তোলার সময় সেলফি তোলার বিভিন্ন অ্যাপস আছে না, যে গ্লসি ছবি করে দেয় সাধারণ 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 ছবিগুলোকে, ঠিক মিউজিকের ক্ষেত্রেও তাই, আর্টের ক্ষেত্রেও একই রকম। সাধারণ আর্ট গুলোকেও কি করে দেয়, ওগুলোকে আরো তাকে অনেক গ্লসি করে দেয়, অনেক বেশি আকর্ষণীয় করে দেয় এআই সফটওয়্যার দ্বারা।
নেক্সট। স্যার বলছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। কারোই দেখা যাচ্ছে না? না আমি তো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি স্যার। স্যার। স্ক্রিন তো আমি দেয়া আছে। বিদিশা একবার স্যার লগ আউট করে লগ ইন করো। স্যার আমিও তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কেন এটা তো হবে কেন? দাঁড়াও একটা মিনিট দেখি কি সমস্যা হলো আবার। স্যার এবার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। হুম, আমি কিন্তু লগ আউট করিনি। আচ্ছা আচ্ছা, দেখো এবার এই জায়গা থেকে এবার প্রশ্ন আসতে পারে। দেখো আমরা তো জাস্ট এআই এর সম্পর্কে পড়লাম, এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। বইটা নাও, খাতায় দাগাও। সেটা হচ্ছে এআই কি বা এআই কাকে বলে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বোঝা গেছে? এবার এআই কাকে বলে বললে কি লিখবে? সেটা হচ্ছে, আছে তো অনেক কিছু ডেফিনেশন, তাহলে পড়বে কি লিখবো, হচ্ছে ডেফিনেশন লিখবো এইটা। কি বলেছে? বলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে এমন একটি প্রযুক্তি বা প্রক্রিয়া বোঝায় যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি তৈরি করতে সাহায্য করে। এই প্রক্রিয়াগুলির মধ্যে রয়েছে কি বিভিন্ন শেখা, শেখা মানে কি তার যে লার্নিং ক্ষমতা, তার যুক্তি অর্থাৎ যুক্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া, এবং সমস্যা সমাধান ও স্বসংশোধন। কারণ কি দেখো, ব্যাপারটা হচ্ছে স্বসংশোধন মানে হচ্ছে এরকম যে তুমি যে যখন শিখছো, সব শেখা যে সবসময় কারেক্ট শেখা তাও না, কিছু ভুল শেখাও শিখতে পারো। তাহলে ভুলটাকে আবার কি নিজেও সংশোধন করতে হবে, সেটাও এআই এর কাজ। অর্থাৎ কোনো কম্পিউটারকে যদি একটা কোনো রং ইনফরমেশন দেওয়া হয়, পরবর্তীকালে সে যদি আইডেন্টিফাই করতে পারে হ্যাঁ ইনফরমেশনটা রং, তাহলে সে কিন্তু নিজেই কি করবে, সেই ইনফরমেশনটাকে আবার কারেক্ট করে নিতে পারে। এবং ভাষার বোঝাপড়া, যেটা আজকাল আমরা চ্যাট জিপিটি এদিকে ইউজ করে দেখো, চ্যাট জিপিটি কিন্তু, তুমি কটা ভাষা জানো? চ্যাট জিপিটি কয়েকশো ভাষা জানে। কেন? সে বাংলায় বলে, সে হিন্দি জানে, সে ইংলিশ জানে, সে মালায়ালি জানে, সে উর্দু জানে, সে আমাদের মোটামুটি ভারতবর্ষের মেন যত ভাষা আছে সেগুলো সে জানে। ফরেন কান্ট্রির, বিদেশের সমস্ত ভাষাই প্রায় সে জানে। কেন জানে? কোনো হিউম্যান বিংস এর একার পক্ষে কিন্তু অতগুলো ভাষা জানা সম্ভব না। কিন্তু একটা এআই সে এতগুলো ভাষা জেনে ফেলেছে। কি করে জেনেছে? সে কি একদিনে জেনেছে? না, একদিনে কখনোই সম্ভব হয়নি। আজকে যে আমরা চ্যাট জিপিটি ইউজ করছি, সেই চ্যাট জিপিটি কি একদিনে তৈরি হয়েছে? একদমই না। বা এই চ্যাট জিপিটির অ্যাকুরেসিও এত আপগ্রেড হচ্ছে কেন? কারণ চ্যাট জিপিটি এত ইউজারকে অ্যাক্সেস করছে, এবং প্রত্যেকটা ইউজার কি জিনিস চায়, কোন জিনিস চাইছে, কি না চাইছে, সবকিছু চ্যাট জিপিটি উত্তর দিচ্ছে, এবং সঙ্গে শুধু উত্তর দিচ্ছে না, সঙ্গে অবজার্ভও করছে, এবং মানুষ কি ধরনের ডেটা সঙ্গে তার কাছ থেকে নিচ্ছে, ফলে এখান থেকে সেও কিন্তু শিক্ষা নিচ্ছে। ঠিক যেরকম একজন ডক্টর, সিনিয়র ডক্টর, সে কি হচ্ছে, যখন সে দেখা গেল তার একজন 70-80 বছরের ডক্টর, সে দেখা গেল তার লাইফে 30 থেকে 40 হাজার পেশেন্ট দেখেছে। তার মানে সে 30-40 হাজার পেশেন্টের কাছ থেকে কি 30-40 হাজার পেশেন্টের বিভিন্ন রকম রোগ সে অ্যানালিসিস করেছে। ফলে তার এক্সপিরিয়েন্স একজন ফ্রেশার ডক্টরের থেকে কয়েকশো গুণ বেশি। কেন বেশি? কেন বেশি? দেখা যাচ্ছে সে তো এমবিবিএস দেখা গেল 30 বছর আগে পাশ করেছে, আর আজকালকার এমবিবিএস পাশ করেছে সে তো এখন অ্যাডভান্স সিলেবাস নিয়ে পড়েছে। একজন ডক্টর তো অনেক পুরনো সিলেবাসের এমবিবিএস পড়া, কিন্তু এক্সপিরিয়েন্স ডাক্তারের ক্যাপাবিলিটি ইয়াং ডাক্তারের থেকে কয়েকশো গুণ বেশি। কেন? কারণ যে এক্সপিরিয়েন্স ডাক্তার, উনি কিন্তু থিওরিটিক্যাল জ্ঞান ওনার কম থাকতে পারে, কিন্তু উনি এত পেশেন্ট ট্রিটমেন্ট করেছে, এবং প্রত্যেকটা পেশেন্টের রোগ ডায়াগনোস করতে পেরেছে। কারণ কি, প্রতিটা পেশেন্টের মানেই তাদের রোগ সিমটম সবকিছু আলাদা আলাদা। তাহলে যত আলাদা, যত বেশি ভেরিয়েন্ট, তাহলে সেখান থেকে তত বেশি কি হচ্ছে, তত বেশি সে ডক্টর ট্রেন্ড হচ্ছে। ডক্টর পেশেন্টকে ট্রিটমেন্ট করছে, এটা ঠিক কথা, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ডক্টরও কি হচ্ছে, এক্সপিরিয়েন্সড হচ্ছে। ঠিক একই রকম মেশিনও একই। যে কম্পিউটার বলবো না, যে এআই সফটওয়্যার যত বেশি ইউজারের কাছ থেকে ইউজারকে ডেটা সার্ভ করেছে, ইউজারের সঙ্গে কমিউনিকেট করেছে, সেই এআই তত বেশি ডেভেলপ। আজকে গুগল জিমিনি কেন বেশি আপগ্রেড বেশি হয় বাকিগুলো থেকে, চ্যাট জিপিটির থেকেও বেশি কেন? কারণ গুগল জেমিনি কার আন্ডারে পড়ে? গুগলের আন্ডারে পড়ে। আর গুগল ইউজার সব থেকে, পৃথিবীর যদি দেখা যায় যত সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে সব থেকে বেশি ইউজার কারা? গুগলের। ফলে গুগল জেমিনির কাছে অটোমেটিকলি বাই মানে এক ধরনের ফ্রি অফ হ্যান্ডেই প্রচুর কাস্টমার তার কাছে আছে। মানে কাস্টমার মানে এখানে তার যে কাস্টমারই ধরছি,
তো মানে যারা ইউজার যারা, ফলে কি হচ্ছে সেই ইউজারের কাছ থেকে সে অনেক কিছু লার্ন করতে পারছে। তো এআই, তাহলে দেখো এবার এআই এর ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তি যেটা ব্যবহার করা হয়, যে প্রযুক্তিকে ব্যবহার করে এআই এআই হতে পেরেছে, সেই প্রযুক্তিগুলি কি কি এটা একটু আন্ডারলাইন করে রাখবে। সেটা হচ্ছে মেশিন লার্নিং। এই টার্মসটা খুব ইম্পর্টেন্ট টার্মস। মেশিন লার্নিং কি জিনিস? এই মেশিন লার্নিং মানেই হচ্ছে যেটা আমি তোমাদেরকে আগে বললাম, একটা এআই সে ভালো হতে পারবে কখন? তার লার্নিং স্কিল যখন ভালো। একটা ভালো প্লেয়ার হতে পারবে কখন? যখন সে নেট প্র্যাকটিস ভালো করেছে। ঠিক সেরকমই একটা এআই সফটওয়্যার ভালো পারফরমেন্স করতে পারবে কখন? তার মেশিন লার্নিং যত বেশি। মেশিন লার্নিং মানে যখন এআইটা তৈরি হচ্ছিল, বিল্ড হচ্ছিল, সেই বিল্ডের সময় তার কাছে কত ধরনের কত ভেরিয়েন্টের ডেটার সঙ্গে সে ইন্টারঅ্যাক্ট করেছে, সেটাই হচ্ছে তার কি মেশিন লার্নিং। তারপরে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং মানে কি? ডিপ লার্নিং হচ্ছে, দেখো মেশিন লার্নিংটা কখন? মেশিন লার্নিং হচ্ছে যখন সে তৈরি হচ্ছে। আর ডিপ লার্নিং মানে কি? যখন সে বাস্তবে ফিল্ডে কাজ করছে। আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ডাক্তারের উদাহরণ নিয়ে। মেশিন লার্নিং হচ্ছে, ধরো একটা ডাক্তার যখন সে এমবিবিএস পড়ছে, পড়তে পড়তে শিখছে, তখন সে মেশিন লার্নিং এর মতো। আর ডাক্তারি পাশ করে গেল মানেই সে ডাক্তার হয়ে গেল না। তারপরে দেখা যাচ্ছে তাকে 2 বছর 3 বছর ধরে একটা হসপিটালে গিয়ে এবার ডিরেক্টলি, এবার পাস তো করে গেছো, এবার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জন্য কি করতে, পেশেন্ট, প্রচুর পেশেন্ট দেখছো। তুমি দেখতে 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 3 বছর 4 বছর পরে তুমি যে ওই যে লার্ন করছো পেশেন্টের সঙ্গে ডিরেক্টলি, সেটা হচ্ছে ডিপ লার্নিং। অর্থাৎ একটা সফটওয়্যার যখন লার্নিং স্টেজে থাকে, ডিজাইন স্টেজে থাকে, তখন সেটা মেশিন লার্নিং। আর এক ডিপ লার্নিং হচ্ছে যখন ওটা তৈরি হয়ে গেছে, কি এবার ইউজার যখন সেটাকে অ্যাক্সেস করা শুরু করছে, মানে ও যখন ইউজার কাস্টমারদেরকে বা ইউজারকে ডেটা সার্ভ করছে, প্লাস সেখান থেকে কি করছে, লার্ন করা শুরু করছে, সেটা ডিপ লার্নিং। তারপরে হচ্ছে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক ভাষা মানে কি? সাধারণ মানুষরা যে ভাষাগুলো জানে তার সঙ্গেও কি করতে হবে, কমিউনিকেট করতে হবে। কম্পিউটার, আমরা সকলেই জানি কম্পিউটার ডেটা কি ফর্মে থাকে, বাইনারি ফর্মে। এখন তোমার সঙ্গে আমার সঙ্গে যদি বাইনারি ফর্মে ডেটা ইন্টারঅ্যাক্ট করে তাহলে তো হবে না। আমরা দেখবে আজকালকার দিনে এআই এ শুধু কি আমরা চ্যাটিং করে করে উত্তর লিখি এআই এর কাছে, বা কোনো কোশ্চেন করি? কিভাবে প্রশ্ন করি আমরা এআই এর কাছে? কেউ ইউজ করেছে কখনো এআই? করেছো তো সকলেই। ভয়েস দিয়েও করা যায়। ভয়েস দিয়ে করা যায়, টেক্সট ভিত্তিকে করা যায়, ছবি দিয়ে করা যায়, যায় না? তাহলে এই যে এগুলো সাজে, এগুলো কি মানে এক একটা ক্যাটাগরি, মানে আমি বিভিন্ন একগাদা ফাইল আপলোড করে দিলাম, পিডিএফ আপলোড করে দিলাম, দিয়ে বললাম বলো এর মধ্যে থেকে আইডেন্টিফাই করে দাও। তার মানে কি করছে, আমি একটা ডাক্তারের পেশেন্ট, একটা ডাক্তারের রিপোর্ট, আমি একটা ডাক্তার, আমি নিজেই পার্সোনালি যত আমি ডাক্তার দেখাই, যখন ডক্টর যখন কোনো প্রেসক্রিপশন দেয়, আমি আগে সঙ্গে সঙ্গে কি করি, সেই প্রেসক্রিপশনটা পুরোটা পিডিএফ বানিয়ে এআই এর কাছে আপলোড করে দিই, চ্যাট জিপিটির কাছে। এবার চ্যাট জিপিটি দেখা যাচ্ছে সেই পুরো প্রেসক্রিপশনটার ডাক্তার কি কি লিখেছে তার পুরো সিনপসিস আমাকে তৈরি করে দেয়। তো এই ওষুধটা দিয়েছে এই পারপাসে, ওই ওষুধটা দিয়েছে এই পারপাসে। তারপরে কি, তাহলে আমার কাছে কি হয়ে গেল, একটা ধারণা হয়ে গেল যে এই প্রেসক্রিপশনে যদি 5টা ওষুধ লেখা থাকে, 5টা ওষুধ কেন ব্যবহার হয়েছে, কি কি পারপাসে ইউজ হয়েছে, বা এই 5টার কি আদৌ কোনো এর অ্যাপ্লাই আছে কি নেই, সেটাও আমি জানতে পারছি। ফলে কি হচ্ছে, আমার কাছে একটা প্রাথমিক ধারণা তৈরি করে দিচ্ছে। তাহলে এই যে এআই এর ক্ষমতা কি, এআই বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, হিন্দি পড়তে পারে, সংস্কৃত পড়তে পারছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়তে পারছে, পৃথিবীর সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ প্রায় পড়তে পারে বলা যেতে পারে। তো এই যে এগুলো হচ্ছে প্রাকৃতিক ভাষার প্রক্রিয়াকরণ। আর লাস্ট আরেকটা যেটা, সেটা প্রথম থেকেই ব্যবহার হয়ে আসছে, এআই এর ব্যবহার প্রথমে আমরা রোবোটিক্সেই করতাম, বিভিন্ন রোবটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আজকালকার দিনে এই রোবোটিক্স এর মধ্যে যেমন ড্রোন একটা সিস্টেম এসছে, সেখানেও আজকাল এআই এর ব্যবহার হচ্ছে, তাই না? ফলে এইগুলো হচ্ছে কি এআই এর বিভিন্ন রকম পর্যায়, যেগুলোর সাহায্যে কি করা হচ্ছে, যে প্রযুক্তিগুলো ব্যবহার করে এআই কে কি করা হয়, একটা এআই কে এআই বানানো হয়। এবং এই এআই এর ফলে কি হচ্ছে, মেইনলি যেটা এআই কে ব্যবহার করে 3টে জিনিসের জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিসিশন মেকিং এর জন্য, সিদ্ধান্ত গ্রহণের জন্য, একটা হচ্ছে সমস্যা সমাধান করার জন্য, আর ভাষার বোঝাপড়ার জন্য এআই ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ এআই এর ব্যবহার মূলত এসেছিল কি জন্য, এই 3টে কারণের জন্য। একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা, অর্থাৎ এআই কি করে, তোমাকে রিপোর্ট বানিয়ে দেয়, সেই রিপোর্ট থেকে তুমি কি করতে পারো, তুমি এই রিপোর্ট থেকে
সেখানে তুমি ডিসিশন নিতে পারো। দেখা গেল তুমি এইচএস হয়ে গেল, এবার তুমি কেরিয়ার করবে, কেরিয়ারে কোন দিকে যাবে? এক এক স্যার, এক এক ফ্রেন্ডস, এক এক প্যারেন্টস এক এক ধরনের বাচ্চাকে সাজেস্ট করবে। এবার তুমি দেখা গেল এআই এর কাছে জিজ্ঞেস করলে, নিজেও ট্রাই করে দেখতে পারো। আমি তুমি নিজের 10টা ফিল্ড বেছে নিলে, এই 10টা ফিল্ড বেস্ট মনে হচ্ছে, এবার সেই 10টা ফিল্ডের মধ্যে তুমি এআই কে জিজ্ঞাসা করো যে এই 10টা ফিল্ডের মধ্যে কোন দুটো তিনটে ফিল্ডের অ্যাকুরেসি রেট বা সাকসেস রেট বা ইন ফিউচার তোমার জন্য ভালো। এবং শুধু এরকম ভাবে বললে হবে না, তোমারও চয়েস তার সঙ্গে দিতে হবে যে আমি এই ফিল্ডে আমি স্কিলফুল, এবার এর সঙ্গে আমার সঙ্গে কোনটা সামঞ্জস্য যায়। ফলে এআই কিন্তু দেখবে সেও কিন্তু তোমাকে তার একটা উত্তর দেবে। আর এই কাজটা যদি 10 জন স্টুডেন্ট করো, দেখবে 10 জন স্টুডেন্টের ক্ষেত্রে এআই 10 রকম উত্তর দিচ্ছে। কেন? কারণ তোমার যা যা এই যে তুমি 16-17 বছর ধরে তোমার যা স্কিল তুমি শিখেছো, সেই স্কিলের উপরে বেস করে ও কিন্তু তোমার ইন ফিউচার কোন দিকে এগোনো উচিত সে তোমাকে সাজেস্ট করবে। তো সবার স্কিল তো আর এক নয়, প্রত্যেকের স্কিল আলাদা, বা তুমি যা যা নলেজ আছে বা তুমি যে যে বিষয়ে ইন্টারেস্টেড আছো তার রেসপেক্টে কি করছে এআই, কি করছে তোমাকে আলাদা আলাদা ফিল্ডের জন্য তোমাকে সাজেস্ট করছে। তাহলে এটা কি হচ্ছে, এটা কাস্টমাইজড করতে পারে, যেটা দিন জেনারেল না। সবাই একজন বললো আমার গান ভালো লাগে, ও বললো আমারও গান ভালো লাগে, তো দুজনকেই বললো যাও তোমরা দুজনে সিঙ্গার হও, না বিষয়টা এরকম নয়। তো বিষয়টা হচ্ছে দুজনের ক্ষেত্রে হয়তো চয়েস একই রকম ছিল কিন্তু সিদ্ধান্ত আলাদা আসতে পারে। আচ্ছা, তো বেসিক্যালি দেখো এই আচ্ছা, আর একটা জিনিস যেটা এখান থেকে মিস আউট হয়ে গেছে, এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি এআই প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা হয়, এই প্রত্যেকটা টার্মস গুলো একটু পড়ে রাখবে। দেখো এআই বেসিক্যালি আগেই বললাম, এআই কি কোথায় ব্যবহার হয়, মেশিন লার্নিং, তারপর হচ্ছে স্পিচের ক্ষেত্রে, স্পিচ মানে কি কথাবার্তার ক্ষেত্রে, এক্সপার্ট সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, নিউরাল নেটওয়ার্ক মানে আমাদের যে নেটওয়ার্কিং গুলো কাজ করে না, সেই নেটওয়ার্কদের মধ্যে কমিউনিকেট করার জন্য নিউরাল নেটওয়ার্ক ব্যবহার হয়। এটা এক ধরনের এআই যুক্ত নেটওয়ার্ক। অর্থাৎ তার মধ্যেও কোনো ফল্ট থাকলে, তার মধ্যেও কোনো ত্রুটি থাকলে সেটাকেও আইডেন্টিফাই করে দেয়। কম্পিউটার ভিশন, অর্থাৎ কম্পিউটার ভিশন বলতে কম্পিউটারের যে কাজকর্মগুলো, তার যে উদ্দেশ্য বা তার কাজ করার ক্ষমতা, সেগুলোকে এআই কি করে, সেগুলোকে অ্যানালিসিস করে। রোবোটিক্স এর ক্ষেত্রে, রোবোটিক্স মানে হচ্ছে আমাদের বিভিন্ন এই রোবোটিক্স মানে কিন্তু, এই রোবট মানে কি শুধু রোবট না, এই রোবোটিক মানে কিন্তু এর মধ্যে রোবোটিক সার্জারিও আসতে পারে। অর্থাৎ বাই ম্যানুয়ালি না করে যখন কোনো মেশিনের দ্বারা অপারেট করা হচ্ছে সেটা রোবোটিক্স। এর মধ্যে রোবোটিক্স এর মধ্যে তোমার ড্রোন থেকে আসতে পারে, তোমার এয়ারক্রাফট আসতে পারে, তোমার মিসাইল সিস্টেম আসতে পারে, তোমার সার্জারি আসতে পারে, তোমার স্যাটেলাইট আসতে পারে, সবই কিন্তু রোবোটিক্স এর সাহায্যে। আজকালকে যদি স্যাটেলাইট লঞ্চ করা হয়, সেটাও কিন্তু এখন এআই এর দ্বারাই সেগুলো কিন্তু কনফিগার করা হচ্ছে। আর হচ্ছে কগনিটিভ কম্পিউটিংটা কেউ জানো? এই টার্মসটা কেউ শুনেছো কোনোদিন? Not promised. বাকিরা কেউ? শোনেনি স্যার, প্রথম শুনছি। আচ্ছা, দেখো বেসিক্যালি কগনিটিভ শব্দের মানে হচ্ছে যে, মানে এরকম, মানে কি রকম বলি দাঁড়াও, ধরো যেরকম হতে পারে, ধরো আমি যদি এখন যাই একটা রেস্টুরেন্টে, যাই গিয়ে বললাম যে ধরো ফাহানের একটা রেস্টুরেন্ট আছে, আমি ফাহানের রেস্টুরেন্টে গিয়ে বললাম ফাহান তুমি আমাকে একটা খাবার চয়েস, আমার এখন তোমার রেস্টুরেন্টে এসেছি, তুমি আমার জন্য একটা বেস্ট খাবার অর্ডার, মানে বেস্ট খাবার চয়েস করে দাও। তো ফারহান তখন কি করলো, আমাকে একটা বেস্ট খাবার চয়েস করে দিল। আমার পরে ইন্দ্রজিৎ গেল, সেম ফারহানের কাছে গেল, গিয়ে বললো ফারহানকে, বললো ফারহান আমাকে একটা খাবার চয়েস করো। তো ফারহান তখন কি করছে, সে তখন কাস্টমারের উপরে বেস করে, অর্থাৎ কাস্টমারের এক একটা কাস্টমার কেমন তার উপরে বেস্ট করে, তার উপরে কাস্টমাইজ করে করে কি করছে, তাকে খাবার সার্ভ করছে। বা আরেকটা উদাহরণ যদি দেখা যায়, স্যার যে স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সবারই অফ। না স্যার, দেখা যাচ্ছে। স্যার ওদের মনে হয় ডাটা শেষ হয়ে গেছে। না না, ডেটা শেষ হওয়ার তো কথা না, আজকালকার কাছে সবার কাছেই 5G ফোন। আচ্ছা একটু হোল্ড করো, স্যার দেখা যাচ্ছে না। 3D চালাচ্ছি, আপনার ভয় কি হচ্ছে?
আচ্ছা আচ্ছা, একটু হোল্ড করো। এটা নেটওয়ার্কের সমস্যা। কালো হচ্ছে কি না টোটাল ব্ল্যাক আউট? হ্যাঁ স্যার, এখন কালো আসছে। ওই কালো আসছে মানে নেটওয়ার্কের ফল্ট, আর কিচ্ছু না। নেটওয়ার্কের জন্য ওটা আবার দেখবে যে এক্ষুনি চলে আসবে। স্যার বলছিলাম আপনি কটা অবধি ক্লাস করাবেন? কটা বাজে? স্যার 9:45। 10:10। ও ঠিক আছে। হুম। আচ্ছা দেখো, আমি একটু বলে দিচ্ছি। আমি একটু ছোট্ট করে বলে দিই যেহেতু সময় কম। কগনিটিভ কম্পিউটার মানে কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি মানে থিঙ্কিং অফ প্রসেসকে অনুসরণ করা। অর্থাৎ কিরকম, মানে হিউজ পরিমাণে একটা ডেটাকে তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেই ডেটা থেকে তোমাকে হচ্ছে কি সেখান থেকে তুমি কি কি অভিজ্ঞতা অর্জন করতে পারলে, সেখান থেকে তুমি কি কি শিখতে পারলে, এবং আহ, বা কোনো প্যাটার্ন, একই ধরনের কোনো প্যাটার্ন সেখানে কোনো কি বলবো, একই ধরনের প্যাটার্ন তুমি সেখানে লক্ষ্য করেছো কিনা, সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে কগনিটিভ কম্পিউটারের কাজ। যেটা বেসিক্যালি অনেকগুলো কম্পিউটারের ক্ষেত্রে কাজ করে। বেসিক্যালি যেটা কাজ করে ডেটা অ্যানালিসিসটা কাজ করে, ডেটা অ্যানালিসিসটা। ধরো যদি একটা উদাহরণ দিই, সাইবার সেলে খুব বেশি ব্যবহার করা হয়। সাপোজ মনে করো আজকে অঙ্কিতা, মনে করো একজন ও প্রচুর বিদেশে ট্রাভেল করে, ঠিক আছে, কিন্তু ও আজকে আমেরিকা যাচ্ছে, কালকে বাংলাদেশ যাচ্ছে, কালকে নিউজিল্যান্ড যাচ্ছে, কালকে অস্ট্রেলিয়া যাচ্ছে, এরকম। কিন্তু দেখা যাচ্ছে সারা বছরে ও 50 থেকে 60টা ফ্লাইট সবসময় নেয়। কিন্তু তার মধ্যে কিছু কমন রুট আছে, ও সেই রুট গুলো বেশি যাচ্ছে। তো এটা একদিন যাচ্ছে, দুদিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, যেতে 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 দেখবে দেখা যাচ্ছে ওর হঠাৎ করে একদিন কোনো একটা হয়তো এয়ারপোর্টে ওকে ধরেছে কোনো কাস্টম অফিসার, বলছে যে আপনার এই রুটটা, ওরা কি করছে, ওরা কিন্তু সবসময় কি করে, ওদের কোনো যারা যাত্রীরা যায় তাদের প্রিভিয়াস হিস্ট্রি চেক করে যে কে কোন রুট দিয়ে আসছে, কোন দিক থেকে আসছে, বা তাদের লাস্ট বছরের পুরো ট্র্যাক তারা চেক করে। কেন চেক করে? কারণ কেউ কোনো সংস্থার সঙ্গে জড়িত কিনা, দেশের বিরুদ্ধে কাজ করছে কিনা, বাইরের কোনো এজেন্সি কিনা, বা কোনো বাইরের কোনো ইনফর্মার কিনা, এরা কি করে, এরা সবসময় কি করে এই ডেটার উপরে জোর দিয়ে কাজ করে। কারণ এর মধ্যে থেকে কোনো প্যাটার্ন, কোনো কমন কোনো প্যাটার্ন কিনা, এগুলোকে ওরা কি করে আইডেন্টিফাই করার চেষ্টা করে। মানে হিউজ হিউজ ডেটা, কিন্তু সেই ডেটা থেকে যদি এখন কোনো মানুষ বসে বসে যদি এই কাজগুলো করা শুরু করে, তাহলে তো হয়ে গেছে। তাহলে সেটা তো সম্ভব না। তাহলে সেখান থেকে কি করা দরকার, সেখান থেকে এই কগনিটিভ কম্পিউটার কাজ করে। আচ্ছা, কগনিটিভ কম্পিউটার আরেকটা বড় কাজ হচ্ছে কি এসআইআর, এই যে এসআইআর হচ্ছে না, এসআইআর এ কগনিটিভ কম্পিউটারের কাজ করানো হয়। যেমন দেখবে এসআইআর এর এই যে কদিন আগে হিয়ারিং হচ্ছে, বা এখনো হয়তো চলছে, আমি জানি না। দেখা গেল গার্জেন আর যে যে ইয়ে দিয়েছে, তোমরা তো যদিও ফ্রেশার, তোমরা তো কেউ ভোট দাওনি এখনো পর্যন্ত। দেখা গেল তুমি ভোটাধিকার দিচ্ছ, তুমি আর তোমার গার্জেন, তোমাদের মধ্যে বয়সের গ্যাপ 50 বছর। কম্পিউটার বলছে এটা কোনোদিন হতে পারে না। তো তোমার আর তোমার বাবা বা মার বয়সের গ্যাপ যদি 50 ওভার হয়ে যায়, এআই সঙ্গে সঙ্গে তাদেরকে আইডেন্টিফাই করছে, দিয়ে এসআইআর এর মধ্যে তাদেরকে কি করছে, তাদেরকে আলাদা করে শর্ট লিস্টেড করে তাদের জন্য ভেরিফিকেশন ডেকে দিচ্ছে। কারণ এগুলোকে কি করেছে, এগুলোর মধ্যে ভুল বা এর মধ্যে ত্রুটি আইডেন্টিফাই করে ফেলছে এআই। কিন্তু এটা যদি মানুষের দিয়ে করতে দিত, তাহলে কি হতো, হয়তো আইডেন্টিফাই হতো, কিন্তু সবাই আইডেন্টিফাই করা সম্ভব হতো না কোনোদিন। তো এটা কেন হচ্ছে, এটা কগনিটিভ কম্পিউটার করতে পারে। কোটি কোটি লক্ষ লক্ষ ডেটা থেকে কি করে সেই ডেটাগুলোকে অ্যানালিসিস করা, এবং সেখান থেকে কোনো প্যাটার্ন গুলোকে রেকগনাইজ করা, সেটাই হচ্ছে কগনিটিভ কম্পিউটারের কাজ। এবার এটা ছাড়াও আরো অনেক কাজ আছে কগনিটিভ কম্পিউটারে। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি, আইবিএম এ ব্যবহার করি, গুগল অ্যাসিস্ট্যান্টে ব্যবহার করি, মেডিকেল ডায়াগনস্টিক্স এর ক্ষেত্রে কগনিটিভ কম্পিউটার ব্যবহার করি। এর বিভিন্ন বেসড আছে। আচ্ছা, এবার চলে আসি পরের পেজে। বলেছে হচ্ছে এআই এর উদাহরণগুলো একটু দাগিয়ে রাখবে। যেমন গুগল ট্রান্সলেট আমরা কেউ ব্যবহার করেছি কোনোদিন? হ্যাঁ স্যার। কি করে বলো তো? স্যার বাংলাকে ইংলিশ করে, ইংলিশকে বাংলা করে, না মানে যে না, ল্যাঙ্গুয়েজ একদমই তুমি। নয়। ওটা তো গুগল ট্রান্সলেটের সাহায্যে সারা পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ, মোটামুটি মোরাললেস 300 এর উপরে ল্যাঙ্গুয়েজ কে ও আহ, কি করতে পারে, ও হচ্ছে ট্রান্সলেট করতে পারে। মানে তুমি তোমার একটা মোবাইল নিয়ে, ইউজার যেটা চাচ্ছে স্যার সেটা, হ্যাঁ হ্যাঁ, ইউজার যেটা চাচ্ছে সেই ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে দেয়। একদম একদম,
অর্থাৎ গুগল ট্রান্সলেট কে নিয়ে তুমি সারা পৃথিবী ভিজিট করতে পারো, বোঝা গেছে? সারা পৃথিবী ভিজিট করতে পারো, শুধু জাস্ট ওই যে দেশে যাচ্ছ সেই দেশে বা যে স্টেটে যাচ্ছ সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ দরকার। তুমি তামিলে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল আমাদের ইন্ডিয়াতেই বলি, তামিল যাও, তুমি চাইনাই যাও, এই চাইনা বলছি, চেন্নাই যাও, তামিল যাও, ওদিকে তামিল চেন্নাইয়ের মধ্যেই পড়ে। তারপরে পাশে আছে আমাদের একটা আছে কেরালা যাও, ওদের যেসব ভাষাগুলো, এইসব ভাষাগুলো তো মোটামুটি তোমার ওখানকার যেসব স্থানীয় ভাষা, এগুলো তো আমরা বুঝবো না, কিন্তু তুমি গুগল ট্রান্সলেটর নিয়ে চলে যাও, বাস ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন করে রাখো, যে কোনো কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারছো। তারপর টেসলা কোম্পানি, যে গাড়ি, যেটা আমাদের ইলন মাস্কের কোম্পানি টেসলা, স্বয়ং অটোমেটিকলি গাড়ি চলছে, সেটাও কি, সেটাও কিন্তু আমাদের এআই এর উদাহরণ। চ্যাট জিপিটি অলরেডি আমরা বলেছি যে চ্যাট জিপিটি বর্তমানে সবচেয়ে বেশি ফেমাস, এটাও একটা এআই এর উদাহরণ। আচ্ছা, নেক্সট চলে আসি, আমাদের হচ্ছে এআই এর বুদ্ধিমত্তার স্কোপ বা সুযোগ। এআই দ্বারা কি কি আমাদের সুযোগ রয়েছে, এই সুযোগগুলো আমরা সকলে জানি, তবু একটু আন্ডারলাইন করে রাখো। বেসিক্যালি এআই ব্যবহার করে দৈনন্দিন জীবনে আমরা কি কি জিনিসকে ইমপ্রুভ করতে পারি। দেখো, দৈনন্দিন জীবনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, বিনোদন এবং মিডিয়া, তারপরে কৃষি, আবহাওয়ার গতিবেগ বোঝা, ইনভেন্টারি ম্যানেজমেন্ট, নির্ভুল প্রতিক্রিয়া প্রদান ইত্যাদি ক্ষেত্রে সমাজের মূলধারার প্রযুক্তিতে রূপান্তর করার ক্ষেত্রে এআই এর ব্যবহার বিস্তৃতভাবে প্রয়োগ করা হয়। এই ফিল্ডগুলো, এইটুকুনি আন্ডারলাইন করে রাখো যে এই ফিল্ডগুলোতে এআই এর ব্যবহার বা এআই এর সুযোগ রয়েছে, যেগুলো কি করতে পারে, যে এই কাজগুলোকে আরো বেশি অ্যাকুরেসির সঙ্গে করতে পারে। এই কাজগুলো এআই ছাড়াও হতো, কিন্তু এআই ব্যবহার করার ফলে কি হচ্ছে, কাজগুলো অনেক বেটার ভাবে করছে। একজন চাষি আগেকার দিনে কি করতো, সে মাটি দেখে ভাবতো আজকে এই চাষটা করলে ভালো হয়, কালকে ওই চাষটা করলে ভালো হয়, কিন্তু যদি সেই মাটি যদি নিয়ে গিয়ে সয়েল টেস্ট করিয়ে, শুধু সয়েলটা আগেকার দিনেও সয়েল টেস্ট হতো, সেই সয়েল টেস্ট শুধু নর্মাল না, সেটাকে যদি এআই এর মধ্যে ফেলা হয়, এই সয়েলে বেস্ট থেকে বেস্ট ফসল কোনটা হবে, তাহলে এআই কিন্তু তাকে কিন্তু পার্টিকুলারলি কাস্টমাইজ করে বলে দিতে পারবে যে এর জন্য এটা হবে, তুমি এই ফসলটা এখানে এই মাটির জন্য এটা বেস্ট। তাহলে এই যে অ্যাকুরেসি, একেবারে অ্যাকুরেসির সঙ্গে বলতে পারা, এটা কিন্তু এআই করতে পারে। আচ্ছা, এছাড়া কি কি বলেছে, এছাড়া যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয় এআই এর ক্ষেত্রে, স্বাস্থ্য সেবা, হেলথ কেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেটা মেডিকেলে হচ্ছে ইমেজিং অ্যান্ড ডায়াগনস্টিক্স। ডায়াগনস্টিক্স মানে বোঝো তো, ডায়াগনস্টিক্স মানে হচ্ছে কোনো রোগকে আইডেন্টিফাই করার জন্য ব্যবহার করার বিভিন্ন যন্ত্র, যেমন এক্স রে মেশিন আছে, এমআরআই মেশিন আছে, জানো তো, এই যে এমআরআই মেশিন বা সিটি স্ক্যান মেশিন, এই যে মেশিনগুলো, এই যে ল্যাব টেকনিশিয়ানরা যেগুলো শনাক্ত করে, এই যে এমআরআই বা সিটি স্ক্যান মেশিন, যেগুলো তো স্ক্যান করে, কিন্তু স্ক্যান করার পরে তার রিপোর্ট গুলো বানায় কে, তার রিপোর্টটা অরিজিনালি কোনো না কোনো ওখানেও কিন্তু একজন এক্সপার্ট ডক্টর থাকে, সেই ডক্টর দ্বারা কিন্তু সেই রিপোর্টটা তৈরি করা হয়, আর সেই রিপোর্টটা কিন্তু লেখে। এখন সেই রিপোর্টটা কিন্তু হিউম্যান বিংস কে বাদ দিয়েও কিন্তু সম্ভব। অর্থাৎ একটা এমআরআই মেশিন তোমার বডিটা স্ক্যান করলো, করার পরে যা যা অবজেক্ট আইডেন্টিফাই করলো, একেবারে এআই পুরোপুরি সেই আইডেন্টিফাই গুলোকে পুরোপুরি ভাবে তোমাকে রিপোর্টে কনভার্ট করে দিল, কোনো উইদাউট কোনো ডক্টর ছাড়াও হতে পারে এটা। কিন্তু আজকালকার দিনে সেটা উইদাউট ডক্টর ছাড়া হয় না, কিন্তু ডক্টররা কি করে, এআই টুলস গুলোকে অ্যাক্সেস করে, ফলে তার ক্ষেত্রে কি হচ্ছে, রিপোর্ট তৈরির ক্ষেত্রে ডক্টরের অনেক সুবিধা হচ্ছে। তো এগুলোই হচ্ছে আমাদের এআই এর বেসিক্যালি ব্যবহার। এছাড়াও আমাদের আরো যেসব ক্ষেত্রগুলো হয়, যেমন হেলথ কেয়ার সেক্টর আগেই আলোচনা করলাম, এখন হচ্ছে ট্রান্সপোর্টেশনের মধ্যেও কিন্তু এআই এর ব্যবহার খুব বেড়ে গেছে। যদি দেখো কলকাতায় যদি কেউ যাও, দেখবে ট্রাফিক সিগন্যাল রুলস, মানে তুমি যদি গাড়ি জোরে চালাও, অনেক রাস্তায় আছে 40 কিলোমিটারের বেশি যদি গাড়ির স্পিড হয় ফাইন হবে, কিন্তু তুমি ভাবছো রাত্রেবেলা 12টার সময় বাইক আমি ফুল স্পিডে, জিশান মনে করো কলকাতায় গেছে বাইক চালাচ্ছে, স্পিড লিমিট করা আছে 40, জিশান দেখছে রাত্রে 12টায় কে পুলিশ দেখছে, চালাই বাইক 100 কিলোমিটার স্পিডে, কিন্তু ট্রাফিক সার্জেন্ট না থাকা সত্ত্বেও জিশানের গাড়ির ফাইন কাটবে। কেন কাটবে, ওখানকার যেসব ক্যামেরাগুলো বসানো আছে, ক্যামেরাগুলো এআই যুক্ত ক্যামেরা, অর্থাৎ ও শুধু রেকর্ড করে না, ওর সঙ্গে ওর স্পিডকেও হচ্ছে গাড়ির স্পিডকেও মেজার করে, যখনই গাড়ির স্পিড
40 ছাড়িয়ে যাবে, ও সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বার প্লেটকে স্ক্যান করবে, করে সঙ্গে সঙ্গে তার ফাইন কেটে দেবে। এটাই হচ্ছে কি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে টোল প্লাজা, টোল প্লাজা রাস্তায় হাইওয়েতে যেসব গাড়ি টোল দিতে হয়, সেখানেও কিন্তু এআর ব্যবহার হয়। ফাইন্যান্সের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে, এটা ট্যাক্সের ক্ষেত্রে খুব কাজে লাগে। রিটেল মানে হচ্ছে ই কমার্সে ব্যবহার হয়। ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং মানে যখন কোনো তৈরি হচ্ছে, কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে, তখনও কিন্তু হিউজ পরিমাণ ডেটা ব্যবহার হয়। একটা জিনিস বলি, একটা উদাহরণ দেখো, জেনে রাখো, এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি মানে ম্যানুফ্যাকচার কারা জানো? কাদের বলি ম্যানুফ্যাকচার? যারা কোনো একটা জিনিস মানে তৈরি করে, মানে শিল্প উৎপাদন ক্ষেত্র যেটাকে বলে। একদম, যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো কিছুই ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে পড়তে পারে। সাপোজ ধরো না, একটা সিম্পল ব্যাপার বলি, আজকে একটা মোবাইল এসছে, মনে করো আজকে একটা স্যামসাং কোম্পানি একটা নতুন মোবাইল লঞ্চ করেছে। এখন আজকালকার দিনে নতুন মোবাইলটার যে ফিচার্স হবে সেটা কেমন হওয়া উচিত? পুরনো স্যামসাং কোম্পানির তো কয়েকশো মডেল আছে, তাহলে নতুন যে মডেলটা আসছে সেই মডেলটা পুরনো মডেলের থেকে কিছু আলাদা করতে হবে। এখন কোম্পানি যখন কোনো মডেল বা কিছু বার করছে, সব সময় কি কোম্পানি 100% শিওর যে এই প্রোডাক্টটা বিক্রি মানে বার করবো মানে সেটা 100% একদম সেলিং হবেই হবে? এটা বলতে পারে না, কেউ বলতে পারে না। কিন্তু কার রেসপেক্টে বলতে পারে? কার রেসপেক্টে হতে পারে? যে ওরা একটা ধারণা সম্পর্কে, যে হ্যাঁ এই প্রোডাক্ট যদি আজকে আমরা বানাই হয়তো চলবে। কিন্তু এই কনসেপ্টটা যদি আজকের দিনে দাঁড়িয়ে যদি এআই যদি আগে থেকে অ্যানালিসিস করে বলে দিতে পারে, হ্যাঁ এই মানুষ না এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের ফিচার্স বা এই ধরনের কালার মানুষজন বেশি পছন্দ করছে। আজকে যদি একটা কোম্পানি যখন নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করছে, সেই প্রোডাক্টটার ব্র্যান্ডিং কেমন হবে, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে বানালে বেটার হয়, মানুষকে কাকে চাইছে, বা কি ধরনের প্রোডাক্ট চাইছে, কি ধরনের ফ্লেভার চাইছে, বা কি ধরনের টেস্ট চাইছে, সেগুলো যদি কোম্পানিরা তাদের কাছে যদি ডেটা থাকে, তাহলে কি হচ্ছে, কোম্পানির ক্ষেত্রে সেই প্রোডাক্টটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হচ্ছে। সেটা হতে পারে ব্যাগের কোম্পানি, সেটা হতে পারে মোবাইল কোম্পানি, সেটা হতে পারে পার্টস কোম্পানি, সেটা হতে পারে খাবারের কোনো কোম্পানি, চকলেট, বিস্কুট, এক্সেট্রা যে কোনো প্রোডাক্ট হতে পারে। তো প্রত্যেকটা কোম্পানি যখন কোনো কিছু লঞ্চ করে তার আগে কি ইউজ করে, তাদের ডেটা অ্যানালিসিস টুলস ইউজ করে, যেটা এআই দ্বারা ডিজাইন করা হয়। এআই কি করে, সেখান থেকে কিছু হিউজ কয়েক কোটি মানুষের রিপোর্ট নাই, সেই রিপোর্টের ভিত্তিতে, সেই রিপোর্টের মধ্যে থেকে মানুষ কি ধরনের ডেটা পছন্দ করে সেগুলোকে অবজার্ভ করে তার কাছে রিপোর্ট তৈরি করে দেয়। ফলে কোম্পানিদের খুব সুবিধা হয় যে সেই রিপোর্ট থেকে অবজার্ভ করা যে আমরা নতুন বছরে কি জিনিস করতে চলেছি, যেটা মানুষের কাছে আমরা বেশি করে পৌঁছে যেতে পারবো। অর্থাৎ বোঝা গেছে ব্র্যান্ডিং। এই যে ব্র্যান্ডিং করা, মাঝে মাঝে দেখবে কোম্পানি র্যাপার চেঞ্জ করে দেয়, কালার চেঞ্জ করে দেয়, লোগো চেঞ্জ করে, লোগো ঠিক চেঞ্জ করে না, মানে তার আউটলুকিং, প্যাকেজিং এর আউটলুকিং চেঞ্জ করে দেয়। কেন করে? কারণ এটা কাস্টমাইজ করে কি রেসপেক্টে, নতুন রিপোর্টের রেসপেক্টে, যে মানুষ এই ধরনের প্রোডাক্ট বেশি চাইছে, এই ধরনের জিনিস বেশি পছন্দ করছে, তো তার রেসপেক্টে কি করা হচ্ছে, তার রেসপেক্টে কোনো জিনিসকে নতুন করে ইনভেনশন করা হয়। তারপরে এডুকেশন ক্ষেত্রেও কিন্তু এআই ব্যবহার আজকাল অনেক এসছে। আমাদের ইন্ডিয়ায় হয়তো ব্যবহার খুব কম, কিন্তু ফরেন কান্ট্রিতে বা চাইনায় যদি দেখা যায়, এডুকেশন ক্ষেত্রে কিন্তু এআই ব্যবহার হচ্ছে। চাইনায় দেখছিলাম একটা গ্যাজেট এসছে, বাচ্চা যখন স্কুলে পড়াশোনা করছে তাদের ওই হেয়ার ব্যান্ডের মতো, মেয়েরা যেরকম হেয়ার ব্যান্ড পরে না মাথায়, এরকম একটা হেয়ার ব্যান্ডের মতো একটা ডিভাইস মাথায় বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তাতে দুটো সিগন্যাল রয়েছে, একটা রেড সিগন্যাল, একটা ইয়েলো সিগন্যাল। রেড সিগন্যাল আর একটা গ্রিন সিগন্যাল। রেড সিগন্যাল মানে কি, বোঝাচ্ছে যে বাচ্চা বই নিয়ে পড়ছে, বইয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাচ্চা যে আদৌ ফোকাসড নাকি শুধু সে বইয়ের দিকেই তাকিয়ে আছে, সেটা কি করে আইডেন্টিফাই করবে? ওই ডিভাইসটা নাকি মানে ব্রেনের নিউরো মানে নার্ভের উপরে এবং নিউরনের উপরে নাকি ওর নাকি সেন্সর গুলো কাজ করছে। বাচ্চা আদৌ ফোকাসের সঙ্গে করছে না আনফোকাসড ভাবে চিন্তা ভাবনা অন্যদিকে করছে, শুধু বইয়ের দিকে তাকিয়ে আছে। টিচার দেখে তো বুঝতে পারবে না যে বাচ্চা ফোকাস কি আনফোকাসড, কিন্তু ওই যে বেল্টটা মাথায় যে পড়াশোনা আছে ও কিন্তু আইডেন্টিফাই করছে, এবং করে
যদি যতক্ষণ সে ফোকাসড আছে ততক্ষণ গ্রিন লাইট জ্বলছে, যেই আনফোকাসড হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে রেড লাইট জ্বলে উঠছে। ফলে এটা কি হচ্ছে, এটা ভালো দিক খারাপ দিক আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু চায়না এটা ইনভেনশন করছে এবং কিছু কিছু স্কুলে এটা অ্যাপ্লাই হচ্ছে, বোঝা গেল? তো এগুলো কি হচ্ছে, এটাও এডুকেশন ক্ষেত্রে ওরা ইউজ করতে চাইছে। এর ভালো দিক খারাপ দিক কোন সে আমি তর্কে বিতর্কে যাচ্ছি না। তো এগুলো হচ্ছে কি এআই এর ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অর্থাৎ মানুষের নার্ভ সিস্টেমের, মানুষের মস্তিষ্কের উপরেও চিন্তা ভাবনা করা ভালো দেখো শুরু করে দিয়েছে, যে মানুষ কতক্ষণ সে অ্যাক্টিভলি কাজ করছে না সে ডিঅ্যাক্টিভ ভাবে রয়েছে, সেটাকেও এআই কি করছে, ট্র্যাক করার চেষ্টা করছে। তো এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ফিল্ড, যে ফিল্ডের উপরে এআই কাজ করার চেষ্টা করছে। তো এছাড়া হচ্ছে টেলিমেডিসিন। টেলিমেডিসিন বোঝো তো, মোবাইলে বসে বসে যে রোগীরা ঘরে বসে যেগুলো পায়, ডাক্তারের কাছ থেকে হতে পারে, বিভিন্ন রকম আজকালকে আমরা ডাক্তারের থেকে বিভিন্ন রকম অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো থেকেও গিয়ে আমরা কি করতে পারি, তোমার সমস্যা সিমটম তুমি সেখানে কিছু লিখলে সেখান থেকেও তোমাকে মেডিসিন সাপোর্ট, মানে মেডিসিন সাজেস্ট করে দেয়। যেটা আগে একটু আগে বলেছিলাম রোবোটিক সার্জারি, জটিল যে সার্জারি গুলো সেগুলো আজকাল রোবোটিক সার্জারির সাহায্যে সফলভাবে সেটা করা যেতে পারে। ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণা করা, যেমন এই যে একটু আগেই বলেছিলাম যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, এই যে বিভিন্ন রকম মানুষের জিনগত বিভিন্ন রোগ বহন করে না, সেগুলোকে তার সিমটম এবং তার ভবিষ্যতে কি আসতে পারে বা কি হতে পারে সেগুলোকেও কি করা, সেগুলোকেও চিকিৎসার হিস্ট্রি বা জীবনধারা বা জেনেটিক্স তথ্য বিশ্লেষণ করে সেখান থেকে বলে দিতে পারবে। মনে করো কোনো একটা পেশেন্টের, তার হয়তো ধরো তোমার ঠাকুরদাদার সুগার আছে, এখন তোমার ঠাকুরদাদার সুগার ছিল বলে তুমি তোমার জিনের একটা সিমটম দিয়ে তুমি বলে দিতে পারবে যে তুমি তোমার ঠাকুরদাদার কোন কোন বা কি কি সিমটম তুমি বহন করছো, বা তোমারও ভবিষ্যতে তোমার ঠাকুরদাদার বা তোমার দাদুর ডায়াবেটিস ছিল বলে তোমারও ডায়াবেটিস হবে কি হবে না, সেটা তোমাকে তোমার কিন্তু জেনেটিক্স তথ্য দিয়ে তুমি কিন্তু বার করে নিতে পারো। এই রিপোর্ট আসতে সময় লাগে, 90 ডেজ লাগে, কিন্তু সেটা কিন্তু সম্ভব। অর্থাৎ ভবিষ্যতেও তোমার কোনোদিন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা তুমি আহ, একই রকম ভাবে সেই ফ্যামিলির সেই জিনিসটা জিনটাকে তুমি বহন করছো কিনা, বা সেই রোগটাকে বহন করছো কিনা, বা এখন না করলেও ভবিষ্যতে আসতে পারবে কিনা, সেটাকেও কিন্তু অ্যানালিসিস করে এআই বলে দিতে পারে। তো এগুলো হচ্ছে বিষয়, এগুলোর আমি আর ডিটেলস যাচ্ছি না, এগুলো তোমরা পারবে। এগুলো শিক্ষা ব্যবস্থা কি, মার্কেটিং এর মধ্যে হচ্ছে আমরা বর্তমানে আমরা বিশেষ করে মার্কেটিং মানেই এখানে শেয়ার মার্কেটেরই বেশি যুক্ত, বুঝলে, শেয়ার মার্কেটের বিষয়গুলো রয়েছে। আচ্ছা, এইটা যেটা ব্যবহার করা হয় এআই এর ক্ষেত্রে, জিপিএস এবং নেভিগেশনে এআই এর প্রয়োগ করা হয়। জিপিএস আমরা সকলেই জানি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, আমাদের প্রত্যেকটা লোকেশনের লঙ্গিটিউড ল্যাটিটিউড তার রেসপেক্টে ব্যবহার করা হয়। আর নেভিগেশন সিস্টেম মানে সেগুলোকে ট্র্যাক করা, যেমন আজকালকার দিনে মোবাইলে আমরা ঘরে বসেই কোনো ট্রেন কোথায় চলছে, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে আমরা দেখতে পারি, পারি তো আমরা? কেউ ইউজ করেছে কোনোদিন? হ্যাঁ স্যার। একদম ঠিক একই রকম জোম্যাটো, সুইগি, এইসব যা ডেলিভারি পার্টনার, তারা তোমার কাছ থেকে কত দূরে আছে কত কাছে আছে সেগুলোকে আইডেন্টিফাই করা যায়। তারপরে তুমি যদি কোনো ওলা উবের বুক করো, ট্যাক্সি তোমার কাছে এসে বুক করে নিয়ে চলে যাচ্ছে তোমার কাছ থেকে, কেন করছে? এই জিপিএস সিস্টেমকে কাজ করিয়েই বিভিন্ন প্ল্যাটফর্ম এই এআই এবং জিপিএস সিস্টেম এগুলোকে কোলাবোরেশন করে দিচ্ছে, কোলাবোরেশনের সাহায্যে এই কাজগুলো করতে পারছে। তো এটাই হচ্ছে এআই এর সুবিধা। এর পরবর্তীকালে দেখবে আহ আজকে হয়তো মজার ছলে বলছি, এরপরে দেখবে টোটো থেকে শুরু করে বাস, টোটো এদেরও জিপিএস লোকেশন চলে আসবে ইন ফিউচার। তোমার বাড়ির পাশে তুমি যদি বলো, তুমি যদি লোকেশনটা অন করে দেখো যে তোমার বাড়ির পাশে কটা টোটো চলছে, সেটাও তুমি ঘরে বসে তুমি ট্র্যাক করতে পারছো। বোঝা গেল? আজকে না হলেও হয়তো পরবর্তীকালে হবে, হয়তো গভর্নমেন্ট বলে দিল প্রত্যেকটা টোটোর গায়ে জিপিএস বসিয়ে রাখতে হবে, অর্থাৎ কোন ডিভাইস কোথায় আছে, কোন টোটো কোথায় রয়েছে, প্রত্যেকের ট্র্যাক করা যেতে পারে। তো ঠিক একই রকম কি হচ্ছে, এই কাজটা করা যেতে পারে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এআই এর ব্যবহার। আচ্ছা, এআই এর ব্যবহার যদি দেখোই, তো আমাদের স্কুলেই একটা এই যে সায়েন্স এক্সিবিশনে একটা ফিজিক্স এর একটা টিম করেছিল, দেখেছিলে? সকলেই নিশ্চয়ই দেখেছিলে, কেউ কেউ হয়তো দেখেছো, সবাই হয়তো নাও দেখতে পারো। ওই যে অয়ন স্যারের যেটা করেছিলেন,
বজ্র হ্যাঁ নেত্র। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার একদমই। তো দেখেছি বেসিক্যালি বজ্র হ্যাঁ একদমই। তো বেসিক্যালি ওর যে বিষয়টা ছিল সেটা কি? অর্থাৎ রাস্তায় যদি রাস্তায় যেকোনো যদি কোনো ইনসিডেন্ট হয় সেই ইনসিডেন্টের লোকেশনটাকে প্রপারলি কোথায়? সেটা তার যে পুলিশ বা তার যে যেখানে দেওয়ার ডেটাটা যেখানে পৌঁছে দেওয়ার কথা সেইখানে পৌঁছে দেওয়া। অর্থাৎ উইথ লাইভ লোকেশনের সঙ্গে, উইথ তার নির্দিষ্ট এলাকার সঙ্গে। অর্থাৎ সেখানে কি করে সতর্কবার্তা পৌঁছে দেওয়া। তাহলে এটাও কার সাহায্যে করছে? এআই এর সাহায্যে করছে। এবং এআই কি যখন তখন করতে পারছে? না। ওই অ্যাপসটার একটা বিরাট বড় ফেসিলিটি ছিল। স্যার যেটা বানিয়েছিলেন। ওখানে কিন্তু মানুষের কিছু আনবিহেভিয়াল অ্যাক্টিভিটি ছিল। আমরা সাধারণ মানুষ দুজন বন্ধু যখন কথা বলছি তাদের যে অ্যাক্টিভিটি গুলো হবে আর একজন প্রতারক বা যে যখন কাউকে অ্যাবিউজ করার চেষ্টা করছে তাদের যে অ্যাক্টিভিটি হবে নিশ্চয়ই আলাদা। ফলে এআই কি সঙ্গে সঙ্গে একটা হাত উঁচু করলো মানে এআই সঙ্গে সঙ্গে তাকে আইডেন্টিফাই করলো না। হয়তো কতগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলোকে প্রপারলি অবজার্ভ করার পরে কিন্তু এআই সেখান থেকে কি করছে হাই অ্যালার্ট জারি করছে। তার মানে কি হচ্ছে শুধু একটা দুটো সিম্পটমের উপরে একটা দুটো বিহেভিয়ারের উপরে কিন্তু এআই কিন্তু তাকে কিন্তু হাই অ্যালার্ট জারি করছে না। তাহলে কি হচ্ছে তাকে আগে ভালো করে অ্যানালিসিস করছে তাদের অ্যাক্টিভিটি গুলো, তারপরে দেখছে যে না এবার সত্যিই তো এটা অন্যদিকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে তাদেরকে ফলো করে 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 4-5টা 7টা কি 10টা যাই হোক সেটা সফটওয়্যারের উপর ডিপেন্ড করে সেটা কতগুলোর উপর বেস্ট করে কাজ করবে। তো এইগুলোর উপরে কি করছে তাকে হাই অ্যালার্ট প্রেরণ করা। তো এগুলো কি এটাই হচ্ছে এআই এর কাজ, যে সিম্পটম প্যাটার্ন এগুলোকে অবজার্ভ করা, অবজার্ভ করে সেখান থেকে কোনো কিছু কি রিপোর্ট জেনারেট করা। এটাই তো এআই এর কাজ। এআই তো আর কম্পিউটার না। দেখো সাধারণ সফটওয়্যার এআই এর মধ্যে এটাই তো পার্থক্য। এআই রিয়েলিস্টিক ডেটার উপরে কাজ করে, রিয়েলিস্টিক ডেটার উপরে সেখান থেকে তাকে ডিসিশন নিতে জানতে হয়, তাকে সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। তো এটাই হচ্ছে এআই এর কাজ। আচ্ছা, কৃষিতে ব্যবহার হয় এটাও আমি আগেই বললাম। কোন কৃষির ক্ষেত্রে কীট পতঙ্গ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে তার আবহাওয়া পূর্বাভাসের থেকে শুরু করে কোন ফসল হলে ভালো হয় এগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের এআই এর বর্তমান আজকালকার দিনে ব্যবহার করা হয়। আর একটু আগেই বলছিলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম, ভবিষ্যতে অন্যান্য ক্ষেত্রে কেরিয়ারের সুযোগ, এই কেরিয়ার অপরচুনিটিজ এই আদার ফিল্ড, এটাও কিন্তু এআই এর কিন্তু বিরাট বড়। আজকালকার দিনে তুমি যদি দেখো কম্পিউটারের কাছে ধরো যদি জিজ্ঞাসা করো 2030 সালে মোটামুটি তোমরা পাস করতে করতে গ্রাজুয়েশন করতে করতে 2030, তাহলে 2030 সালে যদি 10টা বড় চাকরির ক্ষেত্রে কি কি আমূল পরিবর্তন আসবে এটা যদি এআই এর কাছে জিজ্ঞাসা করো এআই তোমাকে বলে দেবে যে 2030 সালে কোন কোন ফিল্ডের উপরে বেশি ভালো কাজ করবে। তো তার একটা অলরেডি একটা চ্যাট জিপিটি রিপোর্ট আমাদের টেক্সট বুকে বার করে দিয়েছে। বোঝা গেল? এটাও কিন্তু চ্যাট জিপিটির রেজাল্টই। শুধু কি করেছে চ্যাট জিপিটির যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে 10টা পয়েন্ট আউটে এখানে আইডেন্টিফাই করে দিয়েছে যে ইন ফিউচার আগামী 10 বছর পরে মানে 10 বছর না 2030 সালে কোন কোন ফিল্ডের উপরে ভালো কাজ, কোন কোন ফিল্ড থাকবে আর কোন কোন ফিল্ড থাকবে না। তো যেগুলো থাকবে তার একটা রিপোর্ট এখানে বার করে দিয়েছে। আচ্ছা, আর তোমাদেরকে আর দুটো জিনিস করিয়ে আমি ছুটি দিয়ে দেবো। কটা বাজে? 10টা 8। 10টা 8 8। বাজে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দুটো তিনটে জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ এআই যেটা বলেছে, এই যে হিস্ট্রি অফ এআই যে ছবিটা একটু ভালো করে দেখবে। এখানে বেসিক্যালি বেশি দিন না 1943 সাল থেকে 2015 সাল এই পর্যন্ত এআই এর যে আমূল পরিবর্তন হয়েছে, অর্থাৎ ইভলিউশন অফ আর্টিফিশিয়াল নিউরনস থেকে আজকে বর্তমানে দাঁড়িয়ে, যদি এটা আজকের না, এটা 2015 অ্যামাজন ইকো। আজকালকার দিনে অ্যামাজন ইকোর জায়গায় আমরা এখানে কি লিখবো, আমরা এখানে 2026-এ 25-26-এ আমরা এখানে চ্যাট জিপিটি লিখতে পারি। ঠিক আছে, চ্যাট জিপিটি লিখতে পারি, যদিও এটাকে আপগ্রেড করেনি টেক্সট বুকে। তো এই যে প্রত্যেকটা সালের সঙ্গে সঙ্গে কি কি পরিবর্তন হয়েছে এইগুলো একটু আন্ডারলাইন করো, এইগুলো একটু পড়বে। ছবিগুলো দরকার নেই, কিন্তু কোন কোন সালে, ভালো করে বলছি এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কোন কোন সালে কোন কোন জিনিস এআই এর ক্ষেত্রে ডেভেলপড হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বলতে পারে গুগলের যে নাও এই এই অ্যাপসটা কোন সালে ইনভেনশন হয়েছে। বোঝা গেল? তো যদি এরকমও প্রশ্ন আসতে পারে, ধরো সেকেন্ড এআই উইন্টার কত খ্রিস্টাব্দে থেকে কোন কোন কত থেকে কত সালের মধ্যে এসছে,
বলতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। টিউরিং মেশিনটা পরে আলোচনা করে দেবো। টিউরিং মেশিনটা কত খ্রিস্টাব্দে চালু হয়? টিউরিং টেস্ট বলে একটা জিনিস আছে যেটার সাহায্যে টিউরিং মেশিন কাজ করে 1950 খ্রিস্টাব্দে। তো এইগুলো একটুখানি দেখে নেবে, মানে প্রত্যেকটা সালের মধ্যে কোন কোন জিনিস কাজ করেছে সেইটা একটু ভালো করে জেনে থাকা দরকার। আর হচ্ছে এদিকে আর লাগবে না। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, বলতে বলতে সেই টিউরিং টেস্ট চলে এসছে। টিউরিং টেস্টের পার্টটা আমি পরের দিন করাবো। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এই ছবি পর্যন্ত আপাতত পড়ে রাখবে। এই ছবিটা পর্যন্ত ভালো করে পড়ে রাখো তোমরা। 10টা 10 পর্যন্ত বলেছিলাম, এই পর্যন্ত রাখলাম। স্যার আর কবে ক্লাস করাবেন স্যার? আচ্ছা, এবার একটু বলে দিই, আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজকে তো এআই এর ক্লাস আজকে আমরা শুরু করেছি। আগামীকাল যাদের বিকালে পড়া আছে তাদের তো 4টেই যেমন পড়াতে যাব। আর যাদের ফ্রাইডের ব্যাচ ছিল তাদের বলেছিলাম আগামীকাল 2টোর সময় যাব তোমাদেরকে পড়াতে। আচ্ছা, যাদের গত লাস্ট মঙ্গলবারে যাদের পড়ানো থাকে মিনময়দের ব্যাচের, তাদের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আগামীকাল এসকিউএল করাবো। তো আগামীকাল কিন্তু কেউ মিস করবে না কিন্তু। এসকিউএল কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম সবার জন্য। আর যাদের অলরেডি ফ্রাইডের ব্যাচে যাদের এসকিউএল করিয়েছিলাম তাদের যেগুলো আমি তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম আমি গ্রুপে। না স্যার। আচ্ছা, দেওয়া হয়নি, তাহলে তোমরা তোমাদের ডেটাবেসের যে চ্যাপ্টার করছিলাম চ্যাপ্টারের লাস্টে দেখবে 2টো পেজে অনেকগুলো টেবিল দেওয়া আছে এবং প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে। ওই কোশ্চেনগুলো কালকে তোমরা সলভ করে নিয়ে আসবে। স্যার বলো, শুনছি। বলছি স্যার গাড়ির অ্যাডাস লেভেল মানে অ্যাডাস যেটা ওটা এআই হতে পারে না স্যার?